বিসমিল্লাহির রহমানির রহিম। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, মূলত এই আইনটা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন 2023 ছিল। এই 23টা হচ্ছে আপনার কি করছে, নিশ্চিত করা এবং সাইবার স্পেসে সংগঠিত অপরাধের শনাক্তকরণ, অপরাধ দমন, বিচার, আনুষঙ্গিক বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ প্রজাতন্ত্রের সংবিধান 93 অনুচ্ছেদের দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতির এই অধ্যাদেশ প্রণয়ন করছে। তাহলে একটা এমসিকিউ আসতে পারে, রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী এই ক্ষমতা, এই অধ্যাদেশ প্রণয়ন করছে? 93 মনে রাখবেন, 93 অনুযায়ী হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা আপনার এই অধ্যাদেশ প্রণয়ন করছে, ঠিক আছে কিনা। এই আইনের হচ্ছে আপনার দুই ধারায় কতিপয় আপনাকে সংজ্ঞা প্রদান করতেছে। দুইয়ের একের কতে আপনাকে বলতেছে যে আপিল ট্রাইব্যুনাল অর্থ তথ্য প্রযুক্তি আইন 2006-এর 82 ধারায় সংগঠিত আপিল ট্রাইব্যুনালকে এখানে বোঝাচ্ছে। এখানে আসলে অনেক সংজ্ঞা দিয়েছে, সব সংজ্ঞার এখানে কোনো দরকার নাই, এগুলো পড়ে আমাদের সময় নষ্ট করা যাবে না। আমরা মূলত যে ধারাগুলো বেশি ইম্পর্টেন্ট সেই ধারাগুলোই হচ্ছে আমরা জানার বা বোঝার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে এই যে ডিজিটাল ডিভাইস বলতে কি বোঝায়, 2-1 ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস বলতে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকেই হচ্ছে আপনার ডিজিটাল ডিভাইস বলে, এক কথায় উত্তর। কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ইলেকট্রনিক হ্যাঁ যে ডিভাইস গুলো আছে তাকেই ডিজিটাল ডিভাইস, যেমন কম্পিউটার ডিজিটাল ডিভাইস, মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইস, একটা ঘড়ি এটাও ডিজিটাল ডিভাইস। কি ঠিক আছে কিনা ভাই? নিজের মতো করে আমরা লিখবো যে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে হচ্ছে আপনার ডিজিটাল ডিভাইস হিসেবে আখ্যায়িত করা হয়। হ্যাঁ, এরপরে এরপরে আহ, 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 এরপরে আপনাদেরকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান, 2-1 এটা একটু আমরা এমসিকিউ এর জন্য দেখবো। বলতেছে যে ডিজিটাল শিশু যে কোনো মাধ্যমে, কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করে তৈরি করে কোনো উপাদান বা উপস্থাপন যা দৃষ্টিগত, শ্রবণযোগ্য, পাঠযোগ্য, অন্যভাবে বিচিত্রিত বা বর্ণনা করে যা সম্ভব অনুকূলে যৌন সম্পর্কিত স্পষ্ট কার্যকলাপ, কোনো যৌন অঙ্গ বা যৌন শোষণ, নির্যাতন, যৌন সেবা, শিশুসহ অন্য ব্যক্তির সহিত যৌনতাপূর্ণ যোগাযোগ প্রযোজ্য আইন অনুযায়ী সংজ্ঞায়িত যৌন অপরাধ, যা শিশু আইন 2013 ধারা 2-17 ও 4-এ সংজ্ঞায়িত শিশু সম্পর্কিত উপস্থিত সংগঠিত শ্রবণযোগ্য কোনো অপরাধ, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যৌনতা সংশ্লিষ্ট কোনো ভিডিও, অডিও, সাক্ষ্য প্রমাণ যেগুলো যা আছে এগুলোই হচ্ছে ডিজিটাল শিশু যৌন নিপীড়নের অপরাধ, ঠিক আছে কিনা। এগুলো দরকার নাই। আর এই আইনটা পড়ার আগে আমাদেরকে যেটা মাথায় আগে ঢুকতে হবে, শোনেন অ্যাটেনশন প্লিজ, এই আইনটা পড়ার আগে যেটা আমাদের মাথায় ঢুকতে হবে সেটা হচ্ছে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এর সকল অপরাধ ইলেকট্রনিক মাধ্যমে সংগঠিত হয়েছে। বুঝতে পারছেন? কি মাধ্যমে সংগঠিত হয়েছে ভাই? ইলেকট্রনিক মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনিক মনে করেন আপনি ধর্মীয় উস্কানি দিলেন, ধর্মীয় উস্কানি দিচ্ছেন, তাহলে এই ধর্মীয় উস্কানিটা আপনি কইছেন অমকের মন্দির ভালো না, অমক হিন্দুরা খারাপ, হিন্দুদের একাধিক দেব দেবতা আছে, তারা বাজে লোক, এই যে যে ধর্মীয় উস্কানি আপনি দিয়েছেন, এইটা যদি আপনি মুখে বলেন কয় ধারায় অপরাধ বলেন তো? কয় ধারায় অপরাধ বলেন? ধর্মীয় উস্কানি। আরে না, এটা তো 26 না, এটা হচ্ছে ওই যে আপনার ওই আজে বাজে কথা আপনি বলছেন, এটা হচ্ছে 258, দণ্ড 298 অপরাধ। আর এই সেম কথাটাই যদি আপনি ইলেকট্রনিক ডিভাইসে পোস্ট করেন, অর্থাৎ এই ফেসবুকে দেন, হোয়াটসঅ্যাপে দেন, ভাইবারে দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, তখন হচ্ছে আপনি এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 26-এ আপনি অপরাধ। মানে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি আপনি হচ্ছে এই সাইবার সুরক্ষা অধ্যাদেশটা তখনই আপনি ব্যবহার করতে পারবেন যখন এই অপরাধটা ইলেকট্রনিক মাধ্যমে হবে। সহজ কথা হচ্ছে এই অপরাধটা যখন ইলেকট্রনিক মাধ্যমে হবে তখনই হচ্ছে আপনি এই 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 সাইবার সুরক্ষা ব্যবহার করতে, আদারওয়াইজ কিন্তু সাইবার সুরক্ষা ব্যবহার করলে কিন্তু আপনার উত্তর কিন্তু তখন হবে না এই জিনিসটা। মানে আপনি যখন এই আইনটা পড়বেন মাথার মধ্যে মানে ঢুকাই নেবেন যে আমি এখন ইলেকট্রনিক মাধ্যমে আছি, আমি এখন কিসে আছি? ইলেকট্রনিকের মধ্যে আছি, অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে এই অপরাধটা বেসিক্যালি আপনার সংগঠিত হয়। আচ্ছা, এই আইনে ওই যে আপনার সিআরপিসি বলতে ফৌজদারি কার্যবিধি আইনকে বোঝাচ্ছে, এগুলো দরকার নাই। বা মহাপরিচালক বলতে এজেন্সির মহাপরিচালককে আপনাকে বোঝাবে। ম্যালওয়্যার এটা তো বোঝেনি আপনারা, যেখানে আপনাকে বলতেছে তথ্যপত্র চুরি করা।
এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটার থেকে তথ্যপত্র চুরি করাকে হচ্ছে আপনার মেলওয়্যার বলা হয়। আহ, আহ, যৌন হয়রানি, দুইয়ের একের জ, দুইয়ের একের জতে আপনার আমরা এখন কিসে আছি স্যার? আমরা এখন সাইবার সুরক্ষা অধ্যাদেশের সংজ্ঞাগুলো একটু দেখতেছি, বাট এগুলো আসবে না, কিন্তু এগুলো এমসিকিউর জন্য একটু মানে দেখবেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশের মূল ইম্পর্টেন্ট ধারা আছে 8 ধারা, এবং 19 থেকে 35 এবং 43, এই ধারাগুলো আমার সাজেশনে আছে, ওইগুলোই আমরা পড়বো, কিন্তু জাস্ট এমসিকিউর জন্য একটু আমরা দেখি। এখানে আপনাকে বলতেছে দুইয়ের একের জ, যৌন হয়রানি বলতে কি বোঝায়? যৌন হয়রানি হচ্ছে সাইবার স্পেসে বারংবার নগ্ন ছবি সাইবার মাধ্যমে হয়রানি করা, প্রশাসনিক পেশাগত ক্ষমতার অপব্যবহার করে সাইবার স্পেসে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া, সাইবার স্পেসে আপনার কোনো ব্যক্তির যৌন অঙ্গের ছবি, যৌন উদ্দীপক উপাদান, পর্নোগ্রাফি উপাদান, অনাকাঙ্ক্ষিত প্রেরণ, কারো অনুমতি ব্যতিরেকে তার ছবিকে কোনো প্রযুক্তির সহায়তা পর্নোগ্রাফিক উপাদানে রূপান্তর করা, যৌন করণ করা বা সাইবার স্পেস সম্পর্কের প্রস্তাবে সাড়া প্রদান না করা, হুমকি দেয়া, প্রলোভন দেয়া, এগুলো হচ্ছে আপনার যৌন হয়রানি। মানে এই যে মানে বর্তমান সময় যেটা ঘটে আর কি, মানে বলে যে তোমার একটা নগ্ন ছবি দাও, তোমার এটা ছবি দাও, ওটা ছবি দাও, এটা করো, সেটা করো, একটা ভিডিও দাও, এরকম মানুষ করে না? এইগুলোই হচ্ছে মূলত যৌন হয়রানি, কথা বুঝছেন? এই রুবেল আরএমটি, বুঝছেন? এইগুলোই হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে যৌন হয়রানি। আশা করি এটা বুঝছেন। দুইয়ের একের জ, এটা মনে রাখা আমার মনে হয় সহজ, যে দুইয়ের একের জতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যৌন হয়রানির সংজ্ঞা। যৌন, এই তোমরা এই পিডিএফটা পাইছো না? আমার লেখা পিডিএফ পাইছো না? এটা এই পিডিএফ, সাইবারের পিডিএফ দেখবা অনলাইনে বহুত আছে, এটা দেখে নেবে, বা আমিও পিডিএফ তোমাদেরকে করে দিছি একটা। আচ্ছা, দুইয়ের একের জতে জতে যৌন এই জতে যৌন হয়রানির সংজ্ঞাটা দিছে। আর দুইয়ের একের রতে আছে রিভেঞ্জ পর্ন। রিভেঞ্জ পর্ন কি? অর্থাৎ কোনো ব্যক্তির অনুমতি ব্যতীত তার ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার অন্তরঙ্গ ব্যক্তিগত ছবি, অডিও, ভিডিও প্রযুক্তিতে ছড়াই দিলে সেটা হচ্ছে আপনার এই যৌন রিভেঞ্জ পর্ন। মনে করো তোমার অমকের হচ্ছে আপনার মেলওয়্যারটা কি? মেলওয়্যারটা হচ্ছে এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে অনুমতি ব্যতীত তথ্য চুরি করা, তথ্য চুরি করা, কথা বুঝছেন? তথ্য চুরি করা বোঝেন নাই? মানে আপনার কম্পিউটার থেকে একটা তথ্য আমার মানে আপনার অনুমতি ব্যতীত আমার ল্যাপটপে আমি নিয়ে আসলাম, এইটাই হচ্ছে আপনার ম্যালওয়্যার। আর যৌন হয়রানিটা হচ্ছে সাইবার স্পেসে, সাইবার স্পেসে হচ্ছে আপনার কি করা বলা হচ্ছে, যে আপনার এই বিভিন্ন আজে বাজে ছবি চাওয়া, নোংরা ছবি চাওয়া, নোংরা ভিডিও চাওয়া, হ্যাঁ, নোংরা অডিও দেওয়া। আচ্ছা, আর দুইয়ের একের রতের রিভেঞ্জ পণ্য। রিভেঞ্জ পণ্য কি? অর্থাৎ অনুমতি ব্যতীত অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য তার ব্যক্তিগত কোনো ছবি, অডিও, ভিডিও, এগুলো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মাধ্যমে হচ্ছে আপনার বাপ্পি নন্দী পাবনা, আচ্ছা ঠিক আছে। আপনার কি বলা হচ্ছে, যে আপনার ছেড়ে দিলে এটা হচ্ছে রিভেঞ্জ পর্ন হিসেবে গণ্য হবে। প্রশ্ন হতে পারে এভাবে, যে করিম রহিমের ব্যক্তিগত ছবি তার অনুমতি ব্যতীত অনলাইনে ছেড়ে দিল, অপরাধ কি? তাহলে অপরাধ, সে রিভেঞ্জ পর্ন করছে বলেই গণ্য হবে, ঠিক আছে কিনা? রিভেঞ্জ পর্ন, এই রিভেঞ্জ পর্ন অনেকে মানে বিরক্ত হচ্ছেন, বিরক্তর কিছু নাই, মানে আপনার পরীক্ষায় যেটা আসবে সেটাই আপনাকে শিখতে হবে। আজে বাজে জিনিস পড়ে কোনো লাভ নাই। ইটভাটা আইন পড়ে লাভ আছে? লাভ নাই। পশুপালন আইন পড়ে লাভ আছে? পরিবেশ আইন পড়ে লাভ আছে? কোনো লাভ নাই। যেটা আসবে এটা আমরা বারবার পড়ি, যাতে আমাদের কি ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। দুইয়ের একের তো আমি বললাম যে যৌন হয়রানি, যৌন হয়রানি বোঝেন নাই? যৌন হয়রানিটা হচ্ছে যে আপনার এখানে বলতেছে যে ইলেকট্রনিক মাধ্যমে বা অনলাইনে কোনো আজে বাজে ছবি চাওয়া, অডিও, ভিডিও চাওয়া, এটা হচ্ছে যৌন হয়রানি। আচ্ছা, আচ্ছা, সাইবার স্পেস বলতে কি বোঝায়? সাইবার স্পেস, সাইবার স্পেসটা বেসিক্যালি এখানে বুঝচ্ছে যে আন্তঃসংযোগকৃত সকল ডিভাইস এবং ডিজিটাল নেটওয়ার্ক সহ সকল ফিজিক্যাল এবং ভার্চুয়াল জগৎকে বোঝাবে, যেমন ইন্টারনেট, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার নেটওয়ার্ক, কোয়ান্টাম। মানে সাইবার স্পেসটা কি? সাইবার স্পেসটা হচ্ছে এই যে কম্পিউটার, তারপর আছে মোবাইল, ইলেকট্রনিক যত ডিভাইস আছে, এই ডিভাইসের যে কার্যক্রমগুলো আমরা করে থাকি, এই সকল কার্যক্রমই হচ্ছে আপনার সাইবার স্পেস হিসেবেই বেসিক্যালি গণ্য। এই যে আহ, এই যে আমরা যে আপনাদের ক্লাস নিচ্ছি, এই যে এই ক্লাসটা কি, এটা আছে ভার্চুয়াল। ভার্চুয়াল না? এটা এটা ভার্চুয়াল। কিন্তু এই যে যে কার্যক্রমটা আমরা করতেছি, কার্যক্রমটা হচ্ছে এটা সাইবার স্পেসের অন্তর্ভুক্ত হবে, কেননা এখানে আমরা ভালো জিনিসও করতে পারি, আবার খারাপ জিনিসও আমরা করতে পারি। এগুলো মূল বিষয় না, মূল বিষয় সামনে। আচ্ছা, এখানতে আর তেমন কোনো কিছু আমি এখানে গুরুত্বপূর্ণ মনে করতেছি না। এই আইনের 4 ধারাটা আমরা দেখবো। অতিরাষ্ট্রিক, অতিরাষ্ট্রিকটা কি বন্ধুরা?
আমি আমার মতো করে বলি। প্রশ্ন আসতে পারে সাইবার নিরাপত্তা, সাইবার সংশোধনী অধ্যাদেশ 2025, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ অতিরাষ্ট্রিক বলতে কি বোঝায়। গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো দিছি। আচ্ছা, এখানে অতিরাষ্ট্রিক অতিরাষ্ট্রিক বলতে কি বোঝায় ভাই? অতিরাষ্ট্রিক বলতে বোঝায় এই সাইবার স্পেস ব্যবহার করে বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে বাংলাদেশে বসে কোনো অপরাধ করলে আপনি এই আইনের অধীনে দণ্ডপ্রাপ্ত হবেন। আবার বাংলাদেশে বসে বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে বা বিদেশের কোনো নেটওয়ার্ক ব্যবহার করে বিদেশের কোনো অপরাধ করলে আপনি এই আইনের অধীনে দণ্ডপ্রাপ্ত হবেন। আবার বিদেশে বসে বিদেশের নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশে কোনো অপরাধ করলে আপনি এই আইনের অধীনেই অপরাধ হবেন। এটাই হচ্ছে মূলত আপনার এই অতিরাষ্ট্রিকের ব্যাখ্যা বা এক্সট্রা টেরিটোরিয়ালের ব্যাখ্যা। ঠিক আছে কিনা? এক্সট্রা টেরিটোরিয়াল দণ্ডবিধির 4 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 188 ধারা, এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের কত আপনার এই 4 ধারা, আর আর কোন আইনে আছে মানব পাচারের মনে হয় 5 ধারা, এই এই এক সেম একই কথাই বলছে। আচ্ছা, এক্সট্রা টেরিটোরিয়াল, এক্সট্রা টেরিটোরিয়াল বোঝেন না এমন কেউ আছেন? এক্সট্রা টেরিটোরিয়াল বোঝেন না এমন কে আছেন? আচ্ছা, এই আইনে একটা তথ্য আমরা মনে রাখবো, যে এই আইনে পুলিশ অফিসার বলতে সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন অফিসারকেই বোঝাবে। ক্লিয়ার? এই আইনে পুলিশ অফিসার বলতে কাকে বোঝাবে? সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন অফিসারকে হচ্ছে পুলিশ অফিসার হিসেবে এখানে আখ্যায়িত করা হবে। আচ্ছা, তাহলে এই কি বলে এটা, যদি প্রশ্ন আসে যে আপনার এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী অতিরাষ্ট্রিকের ব্যাখ্যা দিন, ওসমান শরীফ গোপালগঞ্জ, বুঝছেন নি? শরীফ শরীফ, আমরাও শরীফ, শরীফে শরীফে মিলে গেছে নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে আপনার কথা কি বুঝছেন? প্রশ্ন আসতে পারে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী অতিরাষ্ট্রিকের ব্যাখ্যা দিন। তো অতিরাষ্ট্রিকটা কি মাথায় ঢুকবেন, মানে আপনি বাংলাদেশের বসে বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে এই আইনের অধীনে কোনো অপরাধ করছেন, তার মানে কি আপনি এই আইনে দণ্ডপ্রাপ্ত হবেন। আবার বাংলাদেশে বসে বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে বিদেশের কোনো অপরাধ করছেন, ক্লিয়ার, তখনও আপনি এই আইনের অধীনে অপরাধ করছেন। যেমন বাংলাদেশে বসে আপনি সৌদি আরবের একটা মোবাইল হ্যাক করছেন বা কোনো অপরাধ সংগঠন করছেন। আমি আগেই বলছি যে এই আইনের সব অপরাধ ইলেকট্রনিক মাধ্যমে হচ্ছে, এমনি মুখে মুখে কোনো অপরাধ না। আবার সৌদি আরবে বসে বা দুবাইতে বসে দুবাইয়ের নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশে কোনো অপরাধ করছেন, কিরকম করে জানেন আপনারা? মনে করেন বাংলাদেশের ইমো হ্যাক করে, কয় কি যে আপনার ভাই বিদেশে আছে না, দুবাই আছে, সে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সে তো এখন 50,000 টাকা লাগবে, দ্রুত দিন আমরা হাসপাতালে নিয়ে এসেছি, এরকম ঘটনা কিন্তু ঘটে। ঘটে না ভাই? এটা হচ্ছে হ্যাকার। আর আমি যেখানে চাকরি করি এখানে হ্যাকারদের বাপ, মানে হ্যাকারের জন্ম মহেশপুর, নাম শুনছেন? শ্রীপুরের মহেশপুর, এগুলো বিশাল ডিভাইস বিশেষজ্ঞ এরা। এবং অনেক টোপ মারে, একে বাংলায় বলে টোপ মারে, বিভিন্ন এই যে দেখেন না ওই বিকাশ নগর থেকে টাকা টুকু তুলে নেয়, এই টোপারু বলে একে। তো যা হোক আর কি, তখন আপনি কিন্তু এই আইনের অধীনেই আসছে আপনি অপরাধ করছেন বলে আপনার গণ্য হবে। ঠিক আছে? আশা করি এই সাইড ধারাটা আপনারা বুঝছেন, এবং এই সাইড ধারার কথা অতিরাষ্ট্রিকের ব্যাখ্যা আপনাকে দেশে কোথায় বলতেছে আপনার এই আচ্ছা, বড় চাকরি দেওয়া আছে, থাকতে পারে, এটা অত অত গোছাগুছি করি না। আহ, বড় কিছু দেখার জন্য বড় বড় অফিসাররা আছে, আমরা এত বড় অফিসারও না, এগুলো দেখার দরকার নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আশা করি এই সাইড ধারাটা যদি সাইড ধারা আমার সাজেশনে কিন্তু আছে, এবং সাইড ধারা আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ না পারলে এটা কিন্তু আপনি লিখবেন, এটা এইখানে আপনার ওই মূল বইতে তাদের ভাষায় লেখছে, আমি হচ্ছে আমার ভাষায় আমি লিখলাম। ঠিক আছে? অর্থাৎ বাংলাদেশে বসে বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশে কোনো অপরাধ করলে আপনি এই আইনে অপরাধ হবেন। বাংলাদেশে বসে বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে বিদেশে কোনো অপরাধ করলে তাও আপনি এই আইনে দণ্ডপ্রাপ্ত হবেন। বিদেশে বসে বিদেশের কোনো নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশে কোনো অপরাধ করলে তাও আপনি এই আইনের অধীনে আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। এই হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশের অতিরাষ্ট্রিকের ব্যাখ্যার কথা আপনাকে এখানে বলতেছে। আচ্ছা, তো এখানে এখানে আর তেমন কোনো কিছু আমি দেখতেছি না। এরপরে আমরা সরাসরি চলে যাব এই আইনের আছে আপনার 7 ধারায়। সরকার জনবল দেবে এবং এজেন্সির জনবলের চাকরির শর্তাবলী বিধি দ্বারা নির্ধারিত হবে। এগুলো পরীক্ষায় কিছু আসবে না। 8 ধারাটা গুরুত্বপূর্ণ। 8 ধারায় এই যে তোমরা যখন পড়ো যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা, কয় ধারা বলো তো, কে পারে? তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা হচ্ছে ওই যে 33, 34, 35, এবং এই 8 ধারাটাও দিতে হবে। কেননা 8 ধারায় কি বলছে? তদন্তকারী কর্মকর্তা আহ, তদন্ত সাপেক্ষে যদি দেখে কোনো সাইট বা হচ্ছে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে ওই সাইটটা বন্ধ করে দেওয়ার জন্য
মহাপরিচালকের কাছে লিখিতভাবে অনুরোধ করতে পারবে, এবং মহাপরিচালক আবার বিটিআরসি কে এটা বন্ধ করার জন্য সে আবার অনুরোধ করবে। অর্থাৎ আমি বলবো ওসি রে, ওসি বলবে হচ্ছে মনে করেন যে আপনার এসপি রে। বিষয়টা হচ্ছে এরকম। এই হচ্ছে আপনার এই আইনের এই 8 ধারায় আপনাকে কি বলতেছে, বলতেছে যে প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ কতিপয় তথ্য উপাত্ত অপসারণ ব্লক করার ক্ষমতা মহাপরিচালক নিজে অধিক্ষেত্রের কোনো বিষয়ে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত বা প্রসারিত কোনো তথ্য উপাত্ত সাইবার সুরক্ষার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করলে তিনি উক্ত তথ্য উপাত্ত অপসারণ, স্থানান্তর বা ব্লক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এবং প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কে অনুরোধ করবে। মানে ডাইরেক্ট বাংলা কথা বলতেছে, মানে এই আইনে যিনি মহাপরিচালক আছে তার অধিক্ষেত্রে, হ্যাঁ, যদি কোনো ইলেকট্রনিক ডিভাইসে কি হয়, মানে কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে তিনি ওই তথ্যপত্র ব্লক করে দেওয়ার ক্ষমতা তার তার আছে। এবং তিনি নিজে তো আর ব্লক করতে পারবে না, বিটিআরসি কে আছে তিনি এই তথ্যপত্র ব্লক করে দেওয়ার জন্য মানে অনুরোধ করবে যে ভাই এটা স্যার এটা বন্ধ করে দেন, ভাই এটা বন্ধ করে দেন। আচ্ছা, তো আশা করি বুঝছেন। এরপরে 8-এর 2-এ বলতেছে যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তথ্যপত্র বিশ্লেষণের বিশ্বাস করার কারণ থাকে যে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত বা প্রসারিত কোনো তথ্য দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করে, ধর্মীয়, সাম্প্রদায়িক, ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষ বা সহিংসতা তৈরির উদ্বেগ সৃষ্টি করে, বা বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপত্র ব্লক করার জন্য বা স্থানান্তরের জন্য মহাপরিচালকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে বিটিআরসি কে অনুরোধ করতে পারবে। এরপরে বলতেছে উপধারা 1 ও 2-এর অধীনে অনুরোধপ্রাপ্ত হইলে ট্রাইব্যুনাল আদেশপ্রাপ্ত হলে বিটিআরসি বা হচ্ছে আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট সংস্থা তথ্যপত্র ব্লক করার জন্য কোনো প্রযুক্তি কোম্পানিকে অনুরোধ করতে পারবে, এবং অনুরূপ উহাকে সরকারকে অবহিত করবে। এবং কোনো কন্টেন্ট ব্লক করা হলে স্বচ্ছতার সাথে সরকার সকল ব্লক করা কন্টেন্ট জনসম্মুখে প্রকাশ করার ব্যবস্থা করবে। এরপরে বলতেছে উপধারা 1, 2, 3-এ তথ্যপত্র স্থানান্তর ব্লক 3 দিনের মধ্যে উক্ত বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল অনুমতি গ্রহণ করতে হবে, এবং উল্লেখিত সময়ের মধ্যে অনুমতি গ্রহণ না করলে বা ট্রাইব্যুনাল অনুমতি প্রদান না করলে সরাসরি অপসারিত স্থানান্তরিত ব্লক তথ্যপত্র পুনরায় বাধ্যতামূলক অবমুক্ত করতে হবে। এই ধারার উদ্দেশ্যে পূরণকল্পে প্রয়োজনীয় অনন্য বিধি দ্বারা নির্ধারিত হবে। এখানে পেঁচাইছে, আমি সহজ কথা তোমাদেরকে কই। 8 ধারায় আপনাকে বলতেছে তথ্য উপাত্ত ব্লক করা হয় কিভাবে। সহজ মনে করেন এই আমাদের থানাতে দেখবেন মেয়েরা আসে না যে স্যার, এই কিছুদিন আগে একটা মনে করেন মেয়ে আসছে, স্যার আমার স্বামী তো বিদেশ থাকে, আমি তো অমুক ছেলের সাথে ভিডিও কথা কইছি, এখন সে আমার ব্ল্যাকমেইল করতেছে যে তুমি এটা করো সেটা করো, না করলে তোমার এটা ফেসবুকে ছাড়িয়ে দেবো। কথা বুঝছেন? তা সে যে এই যে জিডি করলো, তো জিডি করার পরে সাইবার যে টিম আছে 9 ধারায়, এই টিম তদন্ত করবে না? করবে কিনা? তোমার থানা তদন্ত করে কিনা? সাইবার প্রতিটা জেলায় কিন্তু সাইবার টিম আছে, সাইবার টিম এই জিডি তদন্তগুলো করে। তদন্ত করার পর যদি সত্যতা পায় তখন কি করে? তখন এই মহাপরিচালককে লিখিতভাবে অনুরোধ করে যে স্যার, আমি এই মামলাটা তদন্ত করছি বা এই জিডিটা তদন্ত করছি, এই আইডিতে এই এই আজে বাজে ছবিগুলো পোস্ট করা হয়েছে, যা জাতিগত বিদ্বেষ বা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো অপরাধ কর্মকাণ্ডে মানে ঘটতে যাচ্ছে, তাহলে এই সাইটটা আছে বন্ধ করে দেন। তখন বিটিআরসি কে এই মহাপরিচালক অনুরোধ করবে। বিটিআরসি আবার কোনো কোম্পানিকে বা তারা নিজেই কি করবে, এই সাইটটা বন্ধ করার জন্য হচ্ছে আপনার মানে বন্ধ করে দিতে পারবে। এবং কোন কোন সাইটগুলো বন্ধ করা হয়েছে সেইগুলোর ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনার এই বা 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 এটা জনসম্মুখে এটা প্রচার করে দেবে। আবার এখানে বলতেছে যে যে সাইটগুলো বেসিক্যালি এখানে বন্ধ করা হয়েছে, হ্যাঁ, যদি সেখানে আপনাকে বলতেছে যে আপনার ব্লক করার ক্ষেত্রে 3 দিনের মধ্যে ট্রাইব্যুনালের হচ্ছে আপনার অনুমতি গ্রহণ করতে হবে, এবং উল্লেখিত সময়ের মধ্যে অনুমতি গ্রহণ না করলে ট্রাইব্যুনাল অনুমতি প্রদান না করলে অপসারিত স্থানান্তরিত সকল তথ্যপত্র তাৎক্ষণিকভাবে হচ্ছে অবমুক্ত করে দিতে হবে। অর্থাৎ ট্রাইব্যুনাল যদি মানে আদালত যদি বলে যে না এগুলো ব্লক করার দরকার নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে আপনি আরেকজনের আইডি যে আপনি ব্লক করে দিয়েছিলেন সরকারিভাবে, তাহলে এটাকে অবমুক্তকরণ করেও আপনাকে দিয়ে দিতে হবে। এই কথাটা এখানে বলতেছে। 8 ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। অর্থাৎ রিটেনে প্রশ্ন আসতে পারে তথ্য উপাত্ত ব্লক করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা কি, বা হচ্ছে আপনার মামলার আয়ুর ক্ষমতা কি ব্লক করার ক্ষেত্রে। তাহলে ব্লক কথাটা যখনই থাকবে
আপনার এই 8 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে। তাহলে আমি একটু সামারি করি জিনিসটা ভাই, মাথার ভিতরে ঢুকুন, সবাই পড়েন। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে কি বলতেছে? বলতেছে, এই অ্যাটেনশন প্লিজ, বলতেছে যে মহাপরিচালক তার অধিক্ষেত্রের মধ্য, হ্যাঁ, তিনি যদি সংবাদ পান বা কোনো কারণে দেখেন বা জানেন বা বুঝতে পারেন যে কোনো তথ্য উপাত্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে, তাহলে তিনি সরাসরি ওই তথ্যপত্র ব্লক করার জন্য কাকে নির্দেশ দেবে বলেন তো ভাই? রুবেলের ছেলে না মেয়ে এটা? মাশাল্লাহ। আচ্ছা, কাকে নির্দেশ দেবে? বলতিছে যে হচ্ছে আপনার এই ইয়াকে, বিটিআরসির মহাপরিচালককে অনুরোধ করবে যে এটা এই সাইটটা বন্ধ করে দেন। এরপরে বলতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করার সময় যদি দেখে যে আছে কি কোনো সাইডে বা আছে কোনো ইলেকট্রনিক ডিভাইসে এমন তথ্যপত্র প্রচার প্রকাশ হয়েছে যা জাতিগত বিদ্বেষ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, অথবা কোনো অপরাধের সূত্রপাত আপনার মানে ঘটা ঘটাচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে বিটিআরসি কে অনুরোধ করবে মহাপরিচালকের মাধ্যমে যে এই সাইটটা যেন বন্ধ করে দেওয়া হয়। তাহলে পুলিশের অনুরোধ এবং মহাপরিচালকের অনুরোধ পাইয়ে বিটিআরসি এই সাইটটা বন্ধ করে দিতে পারবে, অথবা অন্য কোনো কোম্পানিকেও নির্দেশ দিতে পারবে যে আপনাদের নেটওয়ার্ক ব্যবহার করে এই অপরাধটা সংগঠিত হচ্ছে, এই সাইটটা বন্ধ করে দেন। এবং এই সাইট বন্ধ করার ক্ষেত্রে 3 দিনের মধ্যে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে, বা ট্রাইব্যুনাল যদি অনুমতি না দেয় সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এই সাইটগুলো আপনাকে আবার অবমুক্ত করে দিতে হবে, যে এই সাইটটা চলবে বা এই ফেসবুক আইডিটা চলবে। এই হচ্ছে এএন এর 8 ধারা। এই 8 ধারা বোঝেন না এমন কেউ আছেন ভাই? আমার তো মুখস্থ হয়ে গেছে, আপনারা আশা করি মুখস্থ হয়েছে, এটা আসলে আপনারা পারবেন। আচ্ছা, আমরা এখন চলে যাব এই আইনের 9 ধারায়। বলতেছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, অর্থাৎ এই আইনের অধীনে উদ্দেশ্য পূরণ কল্পে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স একটা টিম থাকবে, এবং এই টিমের সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই ইমার্জেন্সি যারা এই যে সাইবার বিশেষজ্ঞ আছে তাদের নিয়ে আসছে এই টিমটা গঠন হবে। তাহলে সাইবার ইমার্জেন্সি টিমে কারা কাজ করে? আপনার এই ইমার্জেন্সি যারা ইয়া থাকে কি করে, এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সাইবার সুরক্ষায় যারা এক্সপার্ট তারা থাকবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে। আচ্ছা, নাম বললে বিতর্ক হবে। আমাদের একজন অতিরিক্ত আইজিপি, নাম হয়তো অনেকে জানেন এবং জানেন, তিনি একজন সাইবার বিশেষজ্ঞ, জানেন? এখন নাম বলা যাবে না, নাম বললে মনে করেন ঝামেলা, ঠিক আছে কিনা? তিনি একজন সাইবার বিশেষজ্ঞ, অতিরিক্ত আইজিপি ছিল, যাই হোক আর কি, এসব কথা এখানে বলার দরকার নেই। তাহলে থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আপনারা এই 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 কথাটা এখানে আপনারা এই 9 ধারা এটা বলছে, এখানে আর তেমন কোনো কিছুর কিছু নাই। আশা করি এটা আপনারা বুঝছেন। আর এখানে সাইবার টিমের দায়িত্ব কর্তব্য নয় এখানে বলছে। তারপরে হচ্ছে আপনার এই ইসের নয় অনেক কথা বলছে, সব কথার কোনো কিছুই দরকার নাই। তারপরে আপনাকে এই যে এমসিকিউর জন্য একটু আপনারা দেখবেন যে 12 ধারায় বলতেছে যে সাইবার কাউন্সিলের আপনার এই সদস্য হবে কারা। সাইবার কাউন্সিলের সদস্য এখানে দেখেন এই যে 23 প্রকারের লোকের নামের কথা কইছে, এত নাম তার মনে থাকবে না। এখান থেকে হচ্ছে আপনার এই ইসের এই কি বলতেছে, মানবাধিকার বিষয়ক 2জন বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞ থাকবে। তাহলে একটা এমসিকিউ আসতে পারে, সাইবার সুরক্ষা অধ্যাদেশে আপনার এই মানবাধিকারের কয়জন সদস্য থাকবে? 2জন সদস্য থাকবে। আর এই কাউন্সিলের সদস্য থাকবে কয়জন? সদস্য থাকবে হচ্ছে আপনার মোট 23জন থাকবে আর কি, ঠিক আছে কিনা? 23জন থাকবে। এখানে আর তেমন কোনো কিছু এখানে বলে নাই। বলে নাই। আর হচ্ছে মূলত প্রধান উপদেষ্টা হচ্ছে এখানকার, এবং প্রধানমন্ত্রী মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন। প্রধান উপদেষ্টা আমাদের মনে করেন ইউনূস স্যার আছে, ইনি এখানে মানে প্রধান উপদেষ্টা মুখ্য সচিব থাকবে আর কি। এগুলো কোনো কিছু দরকার নাই। 14, 15 গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হচ্ছে 15। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হচ্ছে 15, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য কাঠামো কি কার্যক্রমগুলো সংগঠন করবে, এগুলো 15, 16-তে আপনাকে বলছে, এগুলো থাক। দণ্ড, মূলত এই দণ্ড থেকেই হচ্ছে মূলত আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসবে। আর এই দণ্ডগুলো বা বিভিন্ন আইন কানুন বিধিবিধান সম্পর্কে আলোচনা করছে 17 থেকে 35 ধারা। তো তোমাদের একটা সহজ সিস্টেম বলি ভাই, অ্যাটেনশন প্লিজ, পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন। 17 থেকে 35 ধারা পর্যন্ত কোন ধারায় কি কইছে জাস্ট সূচির মতো করে মনে রাখবেন, সূচি। যেমন আমরা সিআরপিসিতে পড়ছি না, 42-এ জনসাধারণ সাহায্য করবে,
পঁয়তাল্লিশে অপরাধের সংবাদ দেবে, 46-এ গ্রেপ্তার, 47-এ অনুমতি নিয়ে গ্রেপ্তার, 48-এ অনুমতি না দিলে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার, 49-এ দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ। অর্থাৎ আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এই 17 থেকে 35 পর্যন্ত কোন ধারায় কি কইছে যার সূচির মতো আপনারা পড়বেন। লাভ কি? লাভটা হচ্ছে তখন যখন সৃজনশীল প্রশ্ন আপনাকে দেবে, অটোমেটিক আপনি ধরতে পারবেন যে এখানে কোন ধারাতে উত্তরটা হয়। প্রশ্ন এইভাবে আসলো যে করিম নামক ব্যক্তি রহিমার সাথে দীর্ঘদিনের মনে করেন প্রেমের সম্পর্ক। তাদের করিমের কাছে রহিমার কি রয়েছে, আপনার এই গোপন ভিডিও রয়েছে। এই গোপন ভিডিওর মাধ্যমে করিম রহিমাকে কি মানে ইলেকট্রনিক মাধ্যমে তার ভিডিওটি মানে শত্রুতার জের ধরে তাকে মানে ছড়াই দিল। তাহলে এখানে করিমের অপরাধ কি? সহজ অ্যান্সার 25 ধারা। কেননা তুমি 25 ধারায় পড়ছো যে ব্ল্যাকমেইল করলে হচ্ছে 25 ধারায় অপরাধ, ঠিক না ভাই? তখন এরকম তুমি মানে যদি সূচিটা মুখস্থ থাকে, তুমি অটোমেটিক এটা, তাহলে আজকের আজকে দিনে তোমাদের একটা বাড়ি যেহেতু পরীক্ষা সন্নিকটে, সবাই এখানে নতুন পুরাতন মিলে আছে, তোমাদের একটা বাড়ির কাজ দেবো আমি। 17 থেকে 35 মানে প্রত্যেকটা ধারার সূচি তুমি মুখস্থ করে ফেলবা, কোনো ধারা যেন বাদ না যায়। 17 থেকে 35 প্রত্যেকটা ধারা তোমাকে এখানে মুখস্থ করতে হবে, কথা বলেন না? আমরা 17তে বলতেছে যে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পরিকাঠামোতে বেআইনি প্রবেশ, হ্যাকিং করার দণ্ড। গুরুত্বপূর্ণ পরিকাঠামো কোনটা? গুরুত্বপূর্ণ পরিকাঠামো বোঝেন না? কথা ভালো করে বোঝেন ভাই। গুরুত্বপূর্ণ পরিকাঠামো আছে মনে করেন আপনার আমাদের এনআইডি সার্ভার, আমাদের এনআইডি সার্ভার, তারপরে আমাদের আইবাস, তারপরে আমাদের মনে করেন যে আপনার এই যে পাসপোর্টের সার্ভার। এই যে যে গুরুত্বপূর্ণ পরিকাঠামো, এই পরিকাঠামোতে আপনি কি করতেছেন? আপনি বেআইনি ভাবে প্রবেশ করতেছেন। তখন গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে আপনি ইলেকট্রনিক মাধ্যমে বেআইনি ভাবে প্রবেশ করলে আপনি 17 ধারা মোতাবেক হচ্ছে আপনি অপরাধ করছেন বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আর কোনো কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমে আপনি যদি বেআইনি প্রবেশ করেন তাহলে হচ্ছে 18 ধারা মোতাবেক আপনি অপরাধ করছে বলে গণ্য হবে। মনে করেন প্রশ্ন আসলো যে করিম নামক একজন ব্যক্তি সিডিএমএস এ প্রবেশ করলো বেআইনি ভাবে, অপরাধ কি? তখন সে 17 ধারায় অপরাধ। আর যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে বেআইনি ভাবে যদি আপনি প্রবেশ করেন, আপনি 18 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য। বেআইনি প্রবেশ কি মানে? যেখানে প্রবেশ করার কথা আপনার না, যেমন সুব্রত স্যার কি করলো, আপনার মনে করেন যে এসপি স্যারের কম্পিউটারে সে না বলেই পাসওয়ার্ড খুলে সে মনে করেন ঢুকিয়ে মনে করেন বসে রয়েছে, তখন সে 18 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে করেন। এবার ছোট ছোট পয়েন্ট আকারে আপনি মনে করবেন। আমার ল্যাপটপে আপনার প্রবেশ করার কথা না, আপনি আমার ল্যাপটপ টিপাটিপি করতেছেন। আপনি আমার মোবাইলের পাসওয়ার্ড খুলে আমার মোবাইলে আপনি টিপাটিপি করতেছেন, কথা কি বুঝছেন নি? তখন তখন আপনি কিন্তু 18 ধারা। আর যে কোনো গুরুত্বপূর্ণ তাহলে তোমাকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো কিন্তু একটা উদাহরণ আমি দিলাম, যেমন আইবাস হতে পারে, আমাদের এনআইডি সার্ভার হতে পারে, তারপর আছে সিডিএমএস এর সার্ভার হতে পারে, বা পাসপোর্টের সার্ভার হতে পারে। এই ধরনের সার্ভারে আপনি যখন জন্ম নিবন্ধনের সার্ভার হতে পারে, হ্যাঁ, তারপরে পিআইএমএস এর সার্ভার হতে পারে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরিকাঠামো। অর্থাৎ এখানে আপনি যদি অন্যায়ভাবে প্রবেশ করেন তখন আপনি 17তে অপরাধী। 18তে বলতেছে কোনো ইলেকট্রনিক ডিভাইসে যদি আপনি বেআইনি ভাবে প্রবেশ করেন। আমি রহিমের মোবাইলটা নিয়ে আমি মনে করেন যে আমি মনে করেন যে ঢুকে পড়লাম, তাহলে আমি এই ধারা মোতাবেক আমি অপরাধ করছি বলেই গণ্য হবে। এখানে বেশি পেঁচাবেন না, জাস্ট মানে কিসে ঢুকতেছেন, কি অপরাধ হচ্ছে এতটুকু মনে রাখবেন। শাস্তি পড়ার দরকার নাই, শাস্তি এত শাস্তি আহ, পড়ে আপনি পারবেন না। 19 ধারায় আপনাকে বলতেছে কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, সাইবার স্পেসের ভৌত অবকাঠামো, অবকাঠামো হচ্ছে ক্ষতি করা। অর্থাৎ কম্পিউটার, কম্পিউটার সিস্টেম এবং সাইবার স্পেসের যদি আপনি ভৌত অবকাঠামো আপনি ক্ষতি করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 19 ধারা মোতাবেক হচ্ছে আপনি প্রবেশ করছে। ভৌত অবকাঠামো ক্ষতি কিরকম? মনে করেন আপনি কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেমে ঢুকে আপনি ম্যালওয়্যার করছেন। ম্যালওয়্যার কিরকম? মানে এগুলো ছন্দের মতো আমার মনে হয়, একই রকম, একই রকম না, আমি তোমার বলি। মনে করো তুমি অন্যায়ভাবে কারো গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে ঢুকছো, মনে করো এনআইডি সার্ভারে তুমি ঢুকছো, 17 ধারায় অপরাধী। তুমি অন্যায়ভাবে কারো ডিভাইসে ঢুকছো, ইলেকট্রনিক ডিভাইসে তুমি ঢুকে গেছো, তাহলে তুমি 18 ধারায় অপরাধী। অন্যায়ভাবে কারো ইলেকট্রনিক ডিভাইসে ঢুকে তুমি মনে করো যে কোনো তথ্যপত্র চুরি করছো, বা ভৌত কাঠামো কোনো কিছু পরিবর্তন করছো, হ্যাঁ, এই মানে ক্ষতি সাধন করার ভৌত কাঠামো পরিবর্তন করা, ক্ষতি সাধন করা, এই যে পাসওয়ার্ড সোর্স কোড পরিবর্তন করা, বা হচ্ছে ম্যালওয়্যার করা। তত মনে করো তুমি আমার ল্যাপটপে ঢুকে আমার ল্যাপটপের সব তথ্য তোমার ক্লোন করে তুমি নিয়ে নেছো। আমার মোবাইলের মানে এই ব্লুটুথ দিয়ে বা ওই যে ক্লোন করে আমার ডিভাইসের সব তথ্য তো মনে করো তুমি নিয়ে নেছো, তাহলে তুমি হচ্ছে এখানে 19 ধারা মোতাবেক অপরাধী। আমরা একটা সুশীর মতো করে পড়ো এখানে। তুমি পড়লে হচ্ছে তোমার মানে এটা মুখস্থ করা একেবারেই সহজ। জাস্ট তুমি হচ্ছে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশ করলে 17 ধারায় অপরাধ। 18 ধারায় বলতেছে
কোনো ইলেকট্রনিক ডিভাইসের তুমি প্রবেশ করছো বেআইনি ভাবে বা অনুমতি ছাড়া, তখন 18 ধারায় অপরাধ। ইলেকট্রনিক ডিভাইসে প্রবেশ করছো ভালো কথা, তুমি কি করছো? তুমি ক্ষতি সাধনের উদ্দেশ্যে প্রবেশ করছো, অর্থাৎ পাসওয়ার্ড পরিবর্তন করছো, সোর্স কোড পরিবর্তন করছো, তারপরে কোনো মেলওয়্যার করছো, মেলওয়্যার মানে তথ্য চুরি করছো, তোমার মোবাইল থেকে আমার মোবাইলে আমি তথ্য নিয়ে নিছি, তাহলে আমি 19 ধারা মোতাবেক অপরাধ করছি বলে গণ্য হবে। 17, 18, 19 এটা এমনি পড়ার দরকার পড়বেন, মানে মুখস্থ রাখবেন, সমস্যা নাই, কিন্তু এই 20 থেকে সামনের দিকে হলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 20 ধারাটা একবারে প্রশ্ন আসার মতো একটি ধারা। এখানে বলতেছে যদি কোনো ব্যক্তি উপধারা 1-এর অধীনে সংগঠিত কোনো অপরাধ সংগঠন করে, তাহলে সে 2 বছর, মানে এখানে বলতেছে সাইবার স্পেসে জুয়া খেলা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্তে কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি করে বা পরিচালনা করে, জুয়া খেলার অংশগ্রহণ করে, জুয়া খেলায় সহায়তা করে, জুয়া খেলায় উৎসাহ দেয়, উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপন করে, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচার করে, বিজ্ঞাপন করে, তাহলে সে এই ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। তো এই আইনে 2 বার অপরাধ করলেও শাস্তি আছে, সেটা আছে পরে আমরা দেখছি, সমস্যা নাই। তাহলে বিষয় আসে জুয়া খেলা। জুয়া খেলাতে প্রশ্ন আসতে পারে কিভাবে ভাই? জুয়া খেলা থেকে মনে করেন প্রশ্ন আসতে পারে এভাবে, যেমন করিম নামক ব্যক্তি অনলাইনে জুয়া খেললো। করিম নামক ব্যক্তি অনলাইনে জুয়ার একটি মানে অ্যাপস তৈরি করলো। করিম নামক ব্যক্তি অনলাইনে জুয়া খেলার জন্য তার বন্ধু জব্বারকে প্ররোচিত করলো, অপরাধ কি? তাহলে এই আইনে প্ররোচনা দিলে, প্ররোচনার শাস্তি কত জানো, 27 না 28, কত ভাই ভুলে গেছি, 27 মনে হয়। ওটা ওটা ঠিক আছে, কিন্তু আপনি জুয়া খেলায় প্ররোচনা দেন, উৎসাহ দেন, ক্যাসিনো খেলেন, যাই আপনি করেন না কেন, এই 20 ধারা মোতাবেক হচ্ছে আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। আর যাবতীয় এই সামগ্রিক কাজে যখন একজন ব্যক্তি সহায়তা করবে, সে হচ্ছে এই আইনের আপনার এই 27 ধারা, অর্থাৎ 20/27 এসে অপরাধ করছে বলেই গণ্য হবে। তাহলে নর্মালি সূচির মতো মনে রাখবেন যে জুয়া, অনলাইনে জুয়া খেললে কি অপরাধ, জোরে বলেন, কি কয় ধারা অপরাধ? 20 ধারায় অপরাধ। শুধু জুয়া খেললে অপরাধ না, জুয়া খেলে উৎসাহ দিলে, প্ররোচনা দিলে, জুয়ার অ্যাপস তৈরি করলে, জুয়ার কাজের মানে প্রসার প্রসার ঘটালে, প্রসার ঘটালে, হ্যাঁ, আপনি 20 ধারা মোতাবেক অপরাধ করছেন বলে গণ্য হবে। জোয়ার সাথে আমরা জোয়া আইন 1867 ধারাটা আমরা একটু মনে করে নেই। ওখানে মানে আপনি যদি ওই যে ইয়া করেন, কি কয় রে, আপনি যদি হচ্ছে আপনার ওই জোয়া খেলার স্থানে আপনি উপস্থিত থাকেন, তাহলে 3 ধারায় অপরাধ, মানে হচ্ছে ঘর ঘর বাড়ি দিয়ে, হ্যাঁ, এগুলো দিয়ে সহায়তা করলে 3 ধারায় আপনি অপরাধী। আর 4 ধারায় আপনাকে বলতেছে জোয়া খেললে এবং জোয়া খেলায় উপস্থিত থাকলে আপনি 4 ধারায় অপরাধী। জোয়ার স্থানে তল্লাশি হচ্ছে আপনার, না এটা আপনাদের ভুল আছে, জোয়া খেলা না, জোয়া খেললে 4 ধারা, এবং জোয়া খেলায় উপস্থিত থাকলেও 4 ধারা। আর জোয়া 3-এ আপনাকে বলতেছে যে ঘর বাড়ি টাকা পয়সা, হ্যাঁ, এগুলি স্থান দিয়ে সহায়তা করলে আছে 3 ধারা। মইন বইটা দেখেন, বুঝতে পারবেন। আর 5 ধারা আছে বিনা পরোয়ানায় তল্লাশি। 6 ধারায় জোয়ার আখড়া। 7 ধারায় জোয়া খেলছেন, ধরা খেয়ে গেছেন, আপনার নাম রহিম, কইছেন জব্বার, ঠিক আছে কিনা? যেমন গতকাল একটা সাক্ষীর প্রতি আমরা নোটিশ দিলাম, এই লোক 16 সালে অ্যাক্সিডেন্ট করছে নাকি, মানে একটা অপরাধ করছে, হয়তো সাক্ষী হয়েছে মামলার, কুমিল্লায়। সে, তার নাম হচ্ছে নাজমুল, আর সে হলো নাম দিয়েছে নাজমুর। আর তার বাড়ি হচ্ছে মনে করেন দাড়িয়াপুর বড়ইছড়া, সে লাগছে দাড়িয়াপুর। হ্যাঁ, অর্থাৎ আপনি এই যে এই মানে কি করতেছেন এখানে, আপনাকে বলতেছে যে আপনি এই মানে এই মিথ্যা নাম ঠিকানা, জোয়া খেলা ধরা খেয়ে গেছেন, এখন বল আপনার নাম রহিম করছেন, আপনার নাম আছে বরিম, মানে র রে র ব রে ল, মানে একটু সংখ্যায় দিক ওদিক করে দিয়েছেন। 7 ধারা। 8 ধারা আছে এই জোয়ার সামগ্রী ধ্বংস করা যাবে। 9 ধারায় আপনাকে বলতেছে যে আপনার জোয়া খেলায় যিনি মালিক থাকবে, অর্থাৎ এই অপরাধী যিনি ঘর বাড়িতে সহায়তা করছে, তাকে ঘটনাস্থলে উপস্থিত থাকার কোনো দরকার নাই, সে এমনি থেকে অপরাধী হিসেবে গণ্য হবে। 11 ধারায় আপনাকে বলতেছে যে আপনার এই 11 কি বলছে, 11 মানে এই যে দৈহিক কসরত এটা অপরাধ না। আর 11 কতে আছে না, 11 কতে মনে হয় এটা নাকি, 11 কতে আছে মোরগ লড়াই, এটা কিন্তু অপরাধ। হ্যাঁ, ঠিক আছে না ভাই, নাকি ভুল করলাম? কমেন্ট করো, কমেন্ট করো, ঠিক আছে। হ্যাঁ, 11 কথা হচ্ছে মোরগ লড়াই, এটা অপরাধ। আর 11তে হচ্ছে দৈহিক কসরত, এটা কিন্তু আপনার ভুল। সঠিকটা কি? 11তে মোরগ লড়াই, 11তে কি কইছে? ও, 11তে মানে মোরগ লড়াই, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ। 11তে হচ্ছে মোরগ লড়াই, এটা এটা হচ্ছে আপনার জোয়া হিসেবেই গণ্য হবে, এটা অপরাধ। আর 11 কতে হচ্ছে আপনার এই যে শারীরিক কসরত, 11 কতে শারীরিক যে কসরত, যে খেলা, বলি বলি খেলা বা ওই যে কুস্তি খেলা, এগুলো আপনার অপরাধ হিসেবে গণ্য হবে না। 12 বা 13, 13তে কি বলছে? বর্ধিত দণ্ডের কথা মানে 13তে বলতেছে নাকি?
যে 2বার অপরাধ করলে কি শাস্তি হবে, এটা হচ্ছে 13 ধারা মনে হয়। ঠিক আছে না, নাকি ভুল বললাম? পড়িনি অনেকদিন, ভুলে গেছি, একটু মিস্টেক হচ্ছে বোধহয়। তাহলে 11তে হচ্ছে পশু পাখির লড়াই, এটা জুয়া। আর 11 কতে শারীরিক কসরত, এটা হচ্ছে আপনার অপরাধ না। 13তে বলতেছে বর্ধিত দণ্ড, অর্থাৎ 2বার অপরাধ করলে কি শাস্তি হবে এই কথা বলতে যাও, এগুলো আর দরকার নাই, আমরা জবাব। তাহলে 20 ধারা কি জবাব হচ্ছেন? আর এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 20 2025-এর 20 ধারায় এই জুয়াটা আপনি কোন জায়গায় খেলতেছেন ভালো করে বুঝবেন। আপনি ইলেকট্রিক মাধ্যমে খেলতেছেন, অর্থাৎ এই যে দেখবেন ক্রিকেট খেলায় যে একটা একটা ভাই কমেন্ট করলো যে স্যার ইলেকট্রনিক মাধ্যমে তো ওই যে করে মানে খেলা দেখতে গেলি খালি জোয়ার অ্যাড দেয় যে আসেন আপনারা টাকা টাকা এখানে আপনি ইনভেস্ট করেন, জোয়ার অ্যাড আসে না। তাহলে আশা করি এই 20 ধারাটা পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি বুঝবেন। এই যে আমাদের সাবেক ক্রিকেটার মনে হয় ওই যে ফেসবুকে, তার ওটা কি সত্য কিনা জানি না, সাকিব আল হাসানের মনে হয় যে জুয়ার একটা অ্যাড আসতো মনে হয়, তাই না? এটা কি আসলে সে অ্যাড করছে কিনা, অনেক সময় তো এআই মিআই দিয়ে বিক্রি করে, আমি তো জানি না, যাও আর কি। এটা বলার দরকার বললাম, হ্যাঁ, কিন্তু এটা সত্য কিনা আমি সঠিক বলতে পারছি না। তাহলে বিষয় আছে জুয়া খেললে, এই জুয়া, জুয়া খেললে অনলাইনে বিষে আপনি জুয়া শুধু খেলা না, জুয়া খেলা, জুয়া খেলায় উৎসাহ দেওয়া, জুয়া খেলায় প্ররোচনা দেওয়া, জুয়ার সামগ্রী তৈরি করা, জুয়ার অ্যাপস তৈরি করা, হ্যাঁ, তারপর আছে জয় অংশগ্রহণ করা, ডিভাইস তৈরি করা, যাই আপনি করেন না কেন, এই এটা হচ্ছে আপনার এই 20 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। এবার আপনাকে চলে যাবো আমরা, আপনাকে চলে যাবো হচ্ছে আমরা হচ্ছে 21 ধারা। 21 ধারায় আপনাকে বলতেছে যে সাইবার স্পেসে জালিয়াতি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করে, তাহলে এই ধারায় সে একটি অপরাধ করছে বলে বেসিক্যালি গণ্য হবে। এখানে বলতেছে কোনো ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট কর্তৃক বিনা অধিকারে বা অধিকারের অতিরিক্ত হিসেবে এবং অনধিকার চর্চার মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে কম্পিউটার ডিজিটাল ডিভাইসে ইনপুট আউটপুট প্রস্তুত পরিবর্তন মুছে ফেলা বা লুকানোর মাধ্যমে অশুদ্ধ ডাটা বা প্রোগ্রাম, তথ্য ভ্রান্ত তথ্য সিস্টেম, কম্পিউটার ডিজিটাল নেটওয়ার্ক পরিচালনা, স্বাক্ষরবিহীন ডিজিটাল ডকুমেন্টস উৎপাদন, ইলেকট্রনিক ফাইল উৎপাদন, হ্যাঁ, তারপর আছে এই ইলেকট্রনিক মুদ্রা, ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি উৎপাদন বা অন্যের জাতীয় পরিচয় নিবন্ধিত সিম ব্যবহার করে মোবাইল ব্যাংকিং পরিচালনা, হুন্ডি কাজে নিয়োজিত এবং জুয়ার পোর্টাল পরিচালনা করলে আপনি এই 21 ধারা মোতাবেক অপরাধ করছেন বলে গণ্য হবে। বিশেষ করে লাস্টের কথাটা মনে রাখবেন, এই ডিজিটাল জালিয়াতি হচ্ছে আপনার 21 অপরাধ, অর্থাৎ এই অন্যের নিবন্ধিত সিম ব্যবহার করে মোবাইল ব্যাংকিং পরিচালনা করা, অন্যের নিবন্ধিত সিম। এই যে দেখবেন বিকাশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, যে টোপ মারে। এই যে কিছুদিন আগে আমি একটা তদন্ত করলাম, মানে একজনের নিবন্ধিত সিম আর একজন ব্যবহার করে মনে করেন যে এক পুরোহিতের টাকা টোপ মারি নিয়েছে, মানে টোপারু। তো এখানে সে কিন্তু বেসিক্যালি সাইবারের আপনার এই 21 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলে গণ্য হবে। হুন্ডি কাজে নিযুক্তি বা জুয়ার পোর্টাল পরিচালনা করলে আপনাকে এখানে বলতেছে যে এই ইসের না, জুয়া তো এখানে ইয়ে না, জুয়ার পোর্টাল পরিচালনা করলে হচ্ছে আপনার এই বিশেষ অপরাধী। আর হুন্ডি কাজ এবং অন্যের নিবন্ধিত সিম যদি আপনি নিজে ব্যবহার করেন, মানে ইলেকট্রনিক অন্যায় কাজে ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনি এই 21 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। 22 ধারা, যদি কোনো ব্যক্তি বলা হচ্ছে যে সাইবার স্পেসে প্রতারণা করে, সাইবার স্পেসে প্রতারণা করলে তখন 22-এ আপনি প্রতারণার সংজ্ঞা দণ্ডবিধির আপনি আম, প্রতারণার প্রতারণার সংজ্ঞা হচ্ছে আপনি দেখবেন দণ্ডবিধি 415 ধারায় দিচ্ছে। আর এই সাইবার স্পেসে প্রতারণা করলে হচ্ছে 22 ধারা। এখানে বলতেছে যে সাইবার স্পেসে প্রতারণা অর্থ কি, বলতেছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে অনুমতি ব্যতি রেখে কোনো কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ই কমার্সে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো তথ্য পরিবর্তন করা, মুছে ফেলা, নতুন কোনো তথ্য সংযুক্তি করা, বিকৃতি ঘটানো, উহার মূল্য উপযোগিতা হ্রাস করা, নিজের বা অন্য ব্যক্তির আর্থিক বা কোনো সুবিধা প্রাপ্তির চেষ্টা বা ক্ষতি করা, বা ছলনার আশ্রয় গ্রহণ করা, সেই ক্ষেত্রে সে এই 22 ধারা মোতাবেক, মনে করেন আপনি আপনার আইডিতে মনে করেন যে পার্টিসিপেন্ট দেখাচ্ছেন 10,000, আসলে আপনার পার্টিসিপেন্ট 10 জন। এই যে যে আপনি মানুষকে ভ্রান্ত ধারণা দিচ্ছেন বা আপনি ভুল ধারণা আপনি দেখাচ্ছেন, এটা হচ্ছে আপনি এই ইলেকট্রনিক প্রতারণা করছেন বলেই আপনার গণ্য হবে। হ্যাঁ, ই কমার্স বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইলেকট্রনিক ডিভাইসে, কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার সিস্টেমে, ডিজিটাল নেটওয়ার্কে আপনি প্রতারণা করলে তখন 22-এ আপনি অপরাধ করছেন বলেই বেসিক্যালি গণ্য হবে। তাহলে আমরা একটু পিছনের দিকে যাই। 17তে কি বলতেছে, গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে বেআইনি প্রবেশ এর শাস্তি। 18তে আপনাকে বলতেছে
কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অন্যায়ভাবে প্রবেশের শাস্তি। 19-এ আপনাকে বলতেছে কম্পিউটার সিস্টেম বা বেআইনি ভাবে প্রবেশ করে আপনি ক্ষতি সাধন করছেন, তার শাস্তি। কি ক্ষতি করছেন? আপনি সোর্স কোড পরিবর্তন করছেন, ম্যালওয়্যার করছেন, বা তথ্যপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে এনেছেন, তখন এই ধারায় অপরাধ। 20-এ আপনাকে বলতেছে যে 20-এ আপনাকে বলতেছে যে আপনার অনলাইনে জোয়ার শাস্তি। 21-এ আপনাকে বলতেছে যে ডিজিটাল জালিয়াতি। 22-এ আপনাকে বলতেছে ডিজিটাল প্রতারণার শাস্তি। ঠিক আছে কিনা? ডিজিটাল প্রতারণা। 23 ধারাটা আমরা একটু গুরুত্বপূর্ণ দেখব। 23 ধারা হচ্ছে গত আইন মানে সাইবার নিরাপত্তা আইনের আগে ওই যে 24 ছিল, 25 ছিল, ওই সব ধারারে একটা ধারায় নিয়ে এসেছে। অর্থাৎ সাইবার সন্ত্রাসী কার্যক্রম সংগঠনের দণ্ডটা কি, সাইবার সন্ত্রাসী কোন কোন বিষয়তে বলছে, এই কথাগুলো এখানে অনেকগুলো কথা বলছে, আমরা একটু দেখি। এটা দেখলে অর্থাৎ একটা পয়েন্ট আসলেও কিন্তু পরীক্ষা এখানে আসবে, সুতরাং আমরা একটু ভালো করে দেখি। বলতেছে রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা, সার্বভৌম বিপন্ন করে বা জনগণের কোনো অংশের ভয়ভীতি সঞ্চার সৃষ্টি করে, কম্পিউটার নেটওয়ার্কের বৈধ প্রবেশের প্রতিবন্ধকতা করে বা বেআইনি প্রবেশ করে বা করান। এই যে মনে করেন গুজব সৃষ্টি করা, এই যে গুজব, অনলাইনে গুজব, এটাও কিন্তু এখন 23-এ চলে আসছে, 23 ধারা অপরাধ। জনগণের মধ্যে কোনো ভয়ভীতি সৃষ্টি করতেছে, এটাও 23-এ অপরাধ চলে আসতেছে। তারপরে বলতেছে যে কোনো ডিজিটাল ডিভাইসে এইরূপ উদ্দেশ্যে ক্ষতিসাধন, পরিবর্তন, ম্যালওয়্যার প্রবেশ করানো যার ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে বা গুরুতর জখমপ্রাপ্ত হন বা হওয়ার সম্ভাবনা দেখে। তারপরে কোনো ব্যক্তি কম্পিউটার সিস্টেম বা সার্ভারে আক্রমণের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা সেবার সরবরাহ ব্যবস্থা ব্যাঘাত ঘটান বা ক্ষতি সাধন করে বা সহায়তা করে, তথ্য পরিকাঠামো মানে ক্ষতি করে বা ইচ্ছাকৃত বিরূপ প্রভাব ফেলে। মনে করেন আপনি বর্তমানে মনে করেন আলুর কেজি 50 টাকা, মানে 25 টাকা, আপনি অনলাইনে একটা গুজব ছড়াই দিলেন বর্তমানে আলু দাম এখন 100 টাকারই কেজি। ঠিক আছে কিনা? 100 টাকারই কেজি। অর্থাৎ এই যে আপনি ভুল তথ্য আপনি ছড়াচ্ছেন ইলেকট্রনিক মাধ্যমে, এই ধারায় আপনি অপরাধী। ইচ্ছাকৃত বা জ্ঞাতসারে কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক ডাটাবেজে অনুপ্রবেশ করে সংরক্ষিত তথ্য উপাত্ত কম্পিউটার ডাটাবেজ প্রবেশ, বৈদেশিক কোনো রাষ্ট্রের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা জনশৃঙ্খলা পরিপন্থী কাজে। মনে করেন আপনি অনলাইনে পোস্ট করলেন ভারত আমাদের শত্রু, পাকিস্তান আমাদের শত্রু, আমেরিকা আমাদের শত্রু, এই যে বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি নষ্ট করে দিচ্ছেন ইলেকট্রনিক মাধ্যমে, অর্থাৎ আজে বাজে পোস্ট করতেছেন। ঠিক আছে কিনা? এই কারণে আছে 23 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। হ্যাঁ, বলতেছে বৃহত্তর জনস্বার্থে হুইসেল ব্লেয়ার ও উক্ত কাজ করতে এই আইনের আওতাভুক্ত এখানে হবে না। এখানে বলতেছে প্রতারণা করা বা ঠকানোর উদ্দেশ্যে নিজের পরিচয় গোপন করে বা অন্য কোনো ব্যক্তির পরিচয় ধারণ করে বা কারো জাতীয় পরিচয়পত্র বিকৃত করে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য বলে প্রদর্শনপূর্বক ক খ গ ঘ এর অধীনে কার্য সংগঠন করে, তাহলে তিনি এই আইনের অধীনে অপরাধ করছেন বলেই আপনার গণ্য হবে। অর্থাৎ 23-এ আপনাকে সাইবার সন্ত্রাসী যে কার্যক্রমগুলোর কথা, এই সাইবার সন্ত্রাসী কার্যক্রম তাহলে কোনগুলো? আপনার রাষ্ট্রীয় নিরাপত্তা আপনি মানে মানে ই করছেন, মানে বিপন্ন ঘটাচ্ছেন, ডিজিটাল ডিভাইসে আপনি আক্রমণ করতেছেন, জনশৃঙ্খলা পরিপন্থী কাজগুলো করতেছেন, মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করতেছেন। তারপরে হচ্ছে আপনি বিদেশি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক আপনি নষ্ট করার জন্য পোস্ট করতেছেন। হ্যাঁ, তারপর আছে বর্তমান যে আপনার বাজার বাজার দর আছে, এই বাজার দরের আপনি পরিবর্তন ঘটাই দিচ্ছেন, মিথ্যা তথ্যপত্র ফেসবুকে পোস্ট করতেছেন, তখন এই 23 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। 24, 24-এ আপনাকে বলতেছে যে 24-এ আপনাকে বলতেছে যে এই ইসের কি কয় রে, যে আইন বহির্ভূত ভাবে ই ট্রানজাকশন করার দণ্ড, আইন বহির্ভূত ভাবে। আচ্ছা, কোনো ডিজিটাল ডিভাইসে এইরূপ উদ্দেশ্যে ক্ষতি সাধন করেন বা ম্যালওয়্যার প্রবেশ করান যার ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে বা গুরুতর জখমপ্রাপ্ত হন বা হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এখানে মূলত কি বলছে, কে বলতে পারে এই বলেন তো? এখানে মৃত্যু বলতে কিভাবে মৃত্যু হয়েছে এটা বলেন তো, কে পারে? আমি আনমিউট করে দিয়েছি, বলেন কে পারে। এখানে মৃত্যু বলতে কি কি বুঝাইছে? বলেন তো, আনমিউট হন। কে পারে? কেউ পারেন না? আনমিউট হয়ে কথা বলেন। লাল চিহ্ন কেটে কথা বলতে হয় ভাই। কে পারবে?
জুয়েল আছে, জুয়েল পিন্টু আছে না? জনপ্রিয় নিযুক্ত। বলেন, এই কথা বলেন, কথা বলেন। এই কবির শিকদার, তুমি গো, আপনি বলেন, বলেন। বাবা যাও, বাবা যাও, বাবা যাও, যাও যাও, বাবা যাও। পারেন না কেউ এটা? ডিজিটাল ডিভাইসের ক্ষতি সাধন করলে, যার ফলে এই মানে এই কি বলে ওটা, এই মানে একজন ব্যক্তির মৃত্যু ঘটে বা গুরুতর জখমপ্রাপ্ত হন বা হওয়ার সম্ভাবনা ঘটে, হ্যাঁ, উদ্দেশ্যমূলক ক্ষতি সাধন করে এবং ম্যালওয়্যার প্রবেশ করান, যার ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে বা গুরুতর জখমপ্রাপ্ত হন বা হওয়ার সম্ভাবনা থাকে। মানে এইখানে বেসিক্যালি আপনাকে বলতেছে, আপনি আমার কম্পিউটারের এমন একটা পরিবর্তন করে দিয়েছেন, আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেছে, আমি এই জন্য মরে গেছি, অথবা হচ্ছে আমি গুরুতর জখম প্রাপ্ত হয়েছি, তাহলেও আমি এই 23 ধারা মোতাবেক আমি এখানে অপরাধ করছি বলে গণ্য হবে। এই অর্থাৎ আমার কম্পিউটার সিস্টেম বা ইলেকট্রনিক মাধ্যমের আপনি এমন ক্ষতি করছেন বা এমন পরিবর্তন করে দিয়েছেন, আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, এই জন্য আমি মরে গেছি বা আমি গুরুতর জখম প্রাপ্ত হয়েছি, হ্যাঁ, তখন আমি এই 23-এ হচ্ছে আমি এখানে অপরাধ করছি বলে বেসিক্যালি গণ্য হবে। আচ্ছা, 24 তো আমি আগেই বললাম, ই ট্রানজাংশন। ই ট্রানজাংশনটা কি? এখানে বলতেছে যে আপনার এই মানে আইনে যে ইয়ার কথা বলছে, মানে সঠিকভাবে বৈধ লেনদেনের কথা বলতেছে, সেই মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে যদি আপনি লেনদেন করেন, সেটা হচ্ছে ই ট্রানজাংশন। ই ট্রানজাংশনের শাস্তি 24 ধারা। অর্থাৎ এখানে বলতেছে কোনো ব্যক্তি কর্তৃক তহবিল স্থানান্তরের জন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো সুনির্দিষ্ট হিসাব নম্বরে অর্থ জমা প্রদান উত্তোলন করার ক্ষেত্রে দেওয়া দেওয়া নির্দেশনা, আদেশ, কর্তৃত্ব, আইনানুগ লেনদেন এবং ডিজিটাল ইলেকট্রনিক মাধ্যমে স্থানান্তর বা নামান্তর করা। অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে আমরা এই যে বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ, যে টাকাগুলো আছে আমরা হুন্ডির ব্যবসা যেটা আর কি, হ্যাঁ, অর্থাৎ মানে নর্মালি যেটা সঠিকভাবে লেনদেনের যে নিয়ম, সেই নিয়ম ব্যত্যয় ঘটাইয়ে আপনি যদি অন্যায়ভাবে লেনদেন করেন, এই যে ইলেকট্রনিক মাধ্যমে দেখবেন এই যে করে, আরে কি কয় রে, যে টাকা, আরে আরে করে না, ডিপোজিট করে না, দেখবেন যে এটা অন্যায় বা অবৈধ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এটা হচ্ছে অবৈধ, তখন বেসিক্যালি আপনাকে বলতেছে যে আপনি এই 24 ধারা মোতাবেক আপনি নর্মালি এই ট্রানজাকশনের শাস্তি 24 ধারা, তাই এটা একটু মনে রাখবেন। তাহলে 20-এ জুয়া খেললে শাস্তি, 23-এ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে শাস্তি, 24-এ এই ট্রানজাকশনের শাস্তি। আচ্ছা, আমরা এখন চলে যাবো হচ্ছে 25 ধারায়। 25 ধারাটা অনেক বড় ধারা। 25 ধারাটা অনেক বড় ধারা, এই ধারা থেকে পদোন্নতি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। যৌন হয়রানি করা, ব্ল্যাকমেইল করা, অশ্লীল বিষয়বস্তু প্রকাশ করা, হ্যাঁ, কোনো ব্যক্তির ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিক মাধ্যমে ইচ্ছাকৃত বা জ্ঞাতসারে কোনো ব্যক্তিকে ব্ল্যাকমেইল করা, যৌন হয়রানি করা, রিভেঞ্জ পর্ন বা ডিজিটাল শিশু নিপীড়ন সংক্রান্ত উপাদান, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসড বা ম্যাটেরিয়াল বা সেক্স টর্ন করার অভিপ্রায় সৃষ্ট প্রাপ্ত সংরক্ষিত কোনো তথ্য, ভিডিও চিত্র, অডিও, তারপর হচ্ছে ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো ধারণকৃত, এডিটকৃত, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত বা এডিটকৃত প্রদর্শনযোগ্য এইরূপ কোনো তথ্যপত্র প্রেরণ, প্রকাশ বা প্রচার করে বা প্রকাশ করে বা প্রচারের হুমকি প্রদান করে যা ক্ষতি ভীতি প্রদর্শক, তাহলে এই ধারায় এটি একটি অপরাধ করছে বলে গণ্য হবে। অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে কাউকে যদি আপনি ব্ল্যাকমেইল করেন বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা আপনি কোনো অশ্লীল কোনো কিছু প্রচার প্রকাশ করলেন, এই এই যে দেখেন না, এই যে এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনাদের ফেসবুকে আসে না, দেখবেন যে ভোটটা এবার আমি জামাতরেই আমি দেবো, এরকম একটা ভিডিও দেখেন না, আসেন না, যে একটা মেয়ে মনে করেন যে মাথায় হিজাব পড়ছে কিন্তু মনে করেন যে অর্ধ উলঙ্গ, এরকম থাকে না। অর্থাৎ আপনি এই যে অশ্লীলতা, আপনি যে কাজটা আপনি করতেছেন, এই ভিডিও দেখছেন না আপনারা ফেসবুকে, দেখবেন এআই দিয়ে, যারা যারা নাকি যেন যাও আর কি, সবার ফেসবুকে মনে হয় আসে এগুলো, কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপর আবার ওই যে দেখবেন যে
ওই যে বিভিন্ন খাবারের বলছে যে আমি আমার মানে গার্লফ্রেন্ড নিয়ে এখন অমুক জায়গায় আছি, মাঝে মাঝে কথা আর কি, মানে অশ্লীল কথা দিয়ে আপনার ভিডিও করে, দেখেন নাই যে এআই দিয়ে বানাইছে এগুলো। তো এই এআই সংক্রান্ত, অর্থাৎ এখানে এই 25 ধারায় বলতেছে ব্ল্যাকমেইল করা, রিভেঞ্জ পর্ন করা, অর্থাৎ বা যৌন হয়রানি করা, ঠিক আছে কিনা। এই রিভেঞ্জ পর্নোর সাথে 25 ধারার সাথে কিন্তু, 25 ধারার সাথে কিন্তু হচ্ছে আপনার এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণের 8 ধারাটা আপনি পড়বেন। 8-এর 1-এ বলতেছে পর্নোগ্রাফি তৈরি করা, ঠিক আছে কিনা, পর্নোগ্রাফি, স্থিরচিত্র, ভিডিও চিত্র, অডিও ভিডিও এগুলো সংরক্ষণ করা বা তৈরি করা, হ্যাঁ। 8-এর 2-এ বলতেছে যে আপনি পর্নোগ্রাফির সাহায্যে আসছে কাউকে আসছে আপনি ভয় ভীতি দেখানো, যে তুই দিবি, না দিলে তারা আবার কিন্তু আমি ছড়াই দেবো। আর 8-এর 3-এ বলতেছে ইলেকট্রনিক মাধ্যমে আসছে আপনি পর্নোগ্রাফি আপনি ছড়াই দিচ্ছেন, ঠিক আছে কিনা। আর 8-এর 4-ই বলতেছে যে পর্নোগ্রাফির মাধ্যমে আসছে আপনি এই গণ উপদ্রব সৃষ্টি করছেন, অর্ধ উলঙ্গ প্যান্ট পরে আপনি হেঁটে বেড়াচ্ছেন, বা উলঙ্গ মানে বাজে বাজে ছবি পোস্ট করে শেয়ার করতেছেন। 8-এর 4। 8-এর 5-এর কথা বলতেছে পর্নোগ্রাফি সংরক্ষণ, ডিভিডি, সিডি, এই যে আমরা যে ভিডিও এগুলো দোকানে সংরক্ষণ করা, বাড়িতে সংরক্ষণ করা। আর 8-এর 5-এর খতে বলতেছে এই যে 8-এর 5-এর কয়ের অপরাধের উদ্যোগ গ্রহণ করা, হ্যাঁ। আর 8-এর 6 বলতেছে কোন শিশুর সাহায্যে, শতে শিশু, 6 শিশুর সাহায্যে পর্নোগ্রাফি তৈরি করা। আর 8-এর 7-এ বলতেছে এই অপরাধে হচ্ছে আপনার সহায়তা করা, অর্থাৎ এই যে যে পর্নোগ্রাফির যে অপরাধগুলো আছে এই অপরাধে সামগ্রিকভাবে সহায়তা করলে 8-এর 7-এ আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে, ঠিক আছে কিনা। 9 ধারাটা গুরুত্বপূর্ণ পর্নোগ্রাফির, যে কোন কোন কাজ পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে না, হ্যাঁ। মানে ধর্মগ্রন্থের উপর কোনো বিষয়, তারপর হচ্ছে আপনার সামাজিকভাবে সচেতন করে কোনো বিষয়, গাড়িতে খোদাইকৃত, অঙ্কিত, চিহ্নিত, মিনাকৃত, এগুলো পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে না। 8-এর 5-এ, সরি, পর্নোগ্রাফির 5 ধারায় আপনাকে তদন্তের ক্ষমতা, আর 6 ধারায় বলতেছে যে তল্লাশি তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা। এটি হলো মূলত এই পর্নোগ্রাফি। আর পর্নোগ্রাফির 13 ধারাটা গুরুত্বপূর্ণ। 13 ধারা আছে মিথ্যা মামলা, মিথ্যা মামলা যে দেবে এবং মিথ্যা মামলা যে করবে, উভয়ের শাস্তি 13 ধারা। মিথ্যা মামলা দেবে বলতে কি বা নেবে বলতে কি, মনে করো তুমি যাচাই বাছাই না করে একজনের নামে পর্নোগ্রাফির মামলা তুমি নিয়ে নিলে, তাহলে এখানে তুমি 13, মনে করো এখানে মূল বেসিক্যালি সরকারি কর্মচারী বা পুলিশের কথাই মূলত বলছে, যে থানার ওসি, শ্রীপুর থানার ওসি মনে করেন যে হয়রানিমূলক ভাবে পর্নোগ্রাফির একটা মামলা তার থানায় রেকর্ড করলো, তাহলে সে কিন্তু এখানে সে 13 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলে গণ্য হবে, ক্লিয়ার। আবার যে ব্যক্তি পর্নোগ্রাফির মামলাটা এখানে করলো তার অপরাধও কিন্তু এই আইনের 13 ধারা, সুতরাং এই ধারাটা গুরুত্বপূর্ণ। কোন জায়গাতে কোন জায়গায় গেলাম, তাহলে কি 25 ধারা কি বুঝছেন প্রশ্ন কিভাবে আসবে? আমি আবারও বলি, তোমরা দয়া করে এই 17 থেকে 35 সূচির মতো করে একটু মনে রাখবা, এখানে ডিটেলস না, সূচির মতো মনে রাখবা যে এই ধারা এটা বলছে, তখন প্রশ্ন আসলেই ধরতে পারবা যে কোনটাই অপরাধ, প্রশ্ন আসলেই ধরতে পারবেন কোনটাই অপরাধ, ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে 25 আশা করি বুঝতে পারছেন। 26 হচ্ছে এখানে আপনাকে বলতেছে সাইবার স্পেসে ধর্মীয় জাতিগত বিদ্বেষ ঘৃণা সৃষ্টি করা, হ্যাঁ। অর্থাৎ এখানে বলতেছে যে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিগত সারে ছদ্ম পরিচয়ে নিজের বা অন্যের আইডিতে প্রবেশ করে এমন কিছু সাইবার স্পেসে প্রচার প্রকাশ করা যা ধর্মীয়, সাম্প্রদায়িক বা জাতিগত বিদ্বেষ, বক্তব্য, সহিংসতা, উদ্বেগ সৃষ্টি করে, বিশৃঙ্খলা, অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেয়, তখন 26 ধারা মোতাবেক সে অপরাধ। সাইবার স্পেসে আপনার জাতিগত বিদ্বেষ, সাইবার স্পেসে জাতিগত বিদ্বেষের শাস্তি হচ্ছে এই আইনের এই 26 ধারা। আপনি মুসলমানদের ধর্ম নিয়ে কটূক্তি করলেন, হিন্দুদের ধর্ম নিয়ে কটূক্তি করলেন, খ্রিস্টানদের ধর্ম নিয়ে কটূক্তি করলেন, আজে বাজে কথাই দেখেন না, মন্দির নিয়ে, মসজিদ নিয়ে, হ্যাঁ, গির্জা নিয়ে আপনি কটূক্তি করছেন, তাহলে এই এই কাজগুলো যদি আপনি ওই অনলাইন ছাড়া এমনি করেন তখন কয় ধারায় অপরাধ? তখন কিন্তু আপনি ওই যে 298 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। মসজিদ মন্দির ভাঙ্গি ফেলছেন, অপবিত্র করছেন, তখন 295 কতে আপনি অপরাধ। আর মসজিদ মন্দির ভাঙ্গিয়ে আপনি এটার আবার ভিডিও করে ছাড়িয়ে দিয়েছেন, তখন কয় ধারায় অপরাধ? তখন আসছে এই 26 ধারায় অপরাধ, কথা বুঝছেন। এগুলো যা সুশীর মতো একটু মনে রাখবেন, তখন প্রশ্ন জ্যাম্বালাই আসুক, যেভাবে আসুক না কেন, আপনি এটা অনলাইনে প্রোডাক্ট বিক্রির নামে প্রতারণা, তাহলে প্রতারণা, প্রতারণা কয় ধারা বলেন, কয় ধারা? ডিজিটাল জালিয়াতি হচ্ছে কত, বলেন কত? ডিজিটাল জালিয়াতি হচ্ছে আপনার কয় না? ডিজিটাল জালিয়াতি হচ্ছে আপনার 21, আর ডিজিটাল প্রতারণা হচ্ছে আচ্ছা আচ্ছা আপনার 22। বলো। 20-এ হচ্ছে জুয়া, 21-এ হচ্ছে ডিজিটাল জালিয়াতি,
বাইশে ডিজিটাল প্রতারণা, তেইশে ভুলভ্রান্তি তথ্য দিয়ে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করা, চব্বিশে হচ্ছে আপনার এই যে ই ট্রানজাকশন, পঁচিশে হচ্ছে এই মানে এই যৌন হয়রানি, আর ছাব্বিশে হচ্ছে আপনার এই ধর্মীয় উস্কানি। আমরা যেটা মনে রাখবো বন্ধুরা, সেটা হচ্ছে তুমি এই সাইবারের যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, সব অপরাধগুলো ইলেকট্রনিক মাধ্যমে সংগঠিত হচ্ছে, এটা মাথার ভিতরে ঢুকতে হবে। সাইবারের সব অপরাধ কিসে হচ্ছে? ইলেকট্রনিক মাধ্যমে এটা হচ্ছে। স্যার, জালিয়াতি আর প্রতারণা বুঝবো কিভাবে? জালিয়াতি এবং প্রতারণা তুমি বুঝবা কিভাবে? সহজ বোঝার একটা উপায় আছে। জালিয়াতির সংজ্ঞা দণ্ডবিধির কত, 463 ধারায় দিছে না? এ দেশে কিনা কথা কয় না। তখন ওইটা হচ্ছে দণ্ডবিধিতে, অর্থাৎ কোনো তথ্য উপাত্ত মুছে ফেলা, আংশিক পরিবর্তন করা, এটা হচ্ছে 463 অপরাধ। আর এই তথ্য উপাত্ত মেলার চুরি করা, মুছে ফেলা, আংশিক পরিবর্তন করা, এই তারপর হচ্ছে অন্য নিবন্ধিত সিম ব্যবহার করা, হ্যাঁ, সবই হচ্ছে আপনার এই ইলেকট্রনিক মাধ্যমে যখন হবে তখন হচ্ছে এই 463তে অপরাধ। সাইবার হচ্ছে সাক্ষ্য আইনের বড় ভাই নাকি? না, এই সাইবার শোনেন, মানে আমি একটা কথা কইব, কষ্ট নেন না আমার কথায়। মানে পরীক্ষায় যেটা আসবে সেটা আমরা বারবার পড়ি বা একটু কষ্ট করে পড়ি, যে তারা আসলে লিখতে পারি। এখন মনে করো যেটা আসবে না, মনে করো জো আইন, মনে করো আসার সম্ভাবনা কম, আসলে সবাই পারবে। সাইবার তো সবাই পারবে না। এই জন্যই তোমাকে একটু কষ্ট করে যেটা আসবে সেটা একটু কষ্ট করে পড়ি, এটা কাজে লাগবে। আমি তো এবছর মাত্র 3টা আইনকে বেশি প্রাধান্য দিছি, এই সাইবার, নারী শিশু, আর একটা কি দিছি ভুলে গেছি। সাইবার, নারী শিশু, তারপর হচ্ছে আপনার যে মাদক অস্ত্র, এর এর ভিতরে শিশু শিশু শিশু, হ্যাঁ, শিশু। এই 3টা থেকেই দেখবেন প্রশ্ন আসবে। আমি তো অনলাইনে শুনি যে এমন টিচাররা আছে যে 48টা 50টা আইন বলে তারা পড়াচ্ছে। তা 48টা 50টা আইন মাইনে রাখ পড়ে আপনি কি প্রশ্ন মুখস্থ রাখতে পারবেন ভাই? সম্ভব না। সুতরাং আমরা অল্প পড়বো। আমরা এই যে 3-4 বছর ধরে পড়াচ্ছি, কিছুটা হলেও তো অভিজ্ঞতা আছে যে কি কোন পদের থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো ইনশাল্লাহ দেখবেন কমন থাকবে, বাট আমাকে আপনাকে মানতে হবে। যদি না মানেন এটা হলো আপনার বিষয়। আর আপনি যদি আরো বেশি পড়তে চান পড়েন, সেটা হলো আপনি আরো ভালো প্রস্তুতি নিলেন, সে ঠিক আছে। তাহলে আছে 23, 24, 25 চলে গেল, 26 চলে গেল, 27 আমরা চলে যাই। অপরাধ সংগঠনের সহায়তার শাস্তি, সহায়তা। যেমন সহায়তার শাস্তি বর্ণনা করছে নারী শিশুর 30-এ, নারী শিশুর 30-এ বর্ণনা করছে। তারপরে আপনার এই যে সাইবারের 27 ধারায় সহায়তার শাস্তি বর্ণনা করছে। দণ্ডবিধির 109-এ সহায়তার শাস্তি বর্ণনা করছে। হ্যাঁ, আরো আর 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 কি কি আছে, আর কোন কোন ধারা আছে? আরো অনেক আইন আছে। হ্যাঁ, তাহলে এই সকল ক্ষেত্রে সহায়তা, অর্থাৎ ইসের এই মনে করেন যে আপনার এই যে সড়ক পরিবহন আইনের সহায়তার শাস্তি হচ্ছে আপনার কয় ধারা? সহায়তার শাস্তি কয় ধারা? 100 ধারা আর 99 ধারা? সহায়তার শাস্তি হচ্ছে 99 ধারায় আপনাকে বর্ণনা করছে, ঠিক আছে? সহায়তার শাস্তি 99 ধারা। আর 100 ধারা হচ্ছে দ্বিগুণ দণ্ড যেটা দেয় আর কি। আচ্ছা, সহায়তা অর্থাৎ মনে করেন প্রশ্ন আসলো যে করিম নামক ব্যক্তি অনলাইনে রহিমার যৌন যৌন উত্তেজনামূলক ছবি পোস্ট করলো। এই কাজে তার বন্ধু আফসার তাকে সহায়তা করলো, অপরাধ কি? তাহলে যে যৌন উত্তেজক ছবি পোস্ট করছে তার ধারা শাস্তি হচ্ছে 25 ধারা। আর যে এই কাজে সহায়তা করছে তার শাস্তি, ওই আফসারের শাস্তি 25/27, অর্থাৎ 27 ধারায় বলতেছে মূল অপরাধী যে শাস্তি হবে, আর এই যে এই কাজে সহায়তা করবে তারও সেম একই শাস্তি হবে। ঠিক আছে কিনা? যেমন তুমি ধর্ষণ করছো, 9-এর 1-এ শাস্তি। ধর্ষণে যে সহায়তা করছে, 9-এর 1/30-এ তার শাস্তি। কেউ অপহরণ করছে, 7 ধারায় শাস্তি। আর অপহরণে যারা সহায়তা করছে তার শাস্তি 7/30। আপনারা কি বুঝতেছেন ভাই? হতাশ হয়েন না। আমার মনে হয় যে পাশ করলেই র্যাঙ্ক, কিন্তু পাশটা তো আপনার করতে হবে। এবং আমার কনফিডেন্স ইনশাল্লাহ প্রশ্ন অনেক সহজ হবে। তোমরা, আমি তো বলছি যে সিআরপিসি শর্ট সাজেশন দিছি, ওইগুলো নর্মাল জিনিসগুলো দেখবা। যেমন সরকারি কর্মচারীর বিরুদ্ধে সমন জারি করতে হয় কিভাবে, সমন, গ্রেপ্তারি পরোয়ানা, তল্লাশি, ওয়ারেন্ট, হ্যাঁ, গ্রেপ্তার, এই বেসিক বিষয়গুলো পরীক্ষায় আসবে দেখবেন। তারপরে হচ্ছে আপনার এই বারবার যে বলতেছি আমার কথা হলে গেলে ইনশাল্লাহ মনে থাকবে। তারপরে হচ্ছে এই যে দণ্ডবিধির আত্মরক্ষা, চুরি, ডাকাতি, দস্যুতা, আত্মসাৎ, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এই ইসের সাক্ষ্য আইনের দেখবেন এই যে স্বীকারোক্তি, মৃত্যুকালীন জবানবন্দি, হ্যাঁ। তারপরে দেখবেন হচ্ছে আপনার এই যে যোগ্য সাক্ষী, বোবা সাক্ষী, হ্যাঁ, জবানবন্দি, জেরা জবানবন্দি, এই এই বিষয়গুলোই ইনশাল্লাহ দেখবেন পরীক্ষায় চলে আসবে। যদি না পড়ে থাকো তুমি আজকেই পড়ো। মুখ দিয়ে যেটা বলছি দেখবা কাজে লাগবে আমার কথা। আর মাইনর অ্যাক্টের পড়বা, এই যে শিশু আইন পড়বা,
নারী শিশু পড়বা, সাইবার পড়বা, প্রশ্ন কমন। তুমি যে আমার এখানে ভর্তি হইছো, তাহলে একটা জিনিস যদি তোমার কাজে আসে তাহলে মনে করবা যে না, আমার বাইরের কাছে পড়াটা সার্থক হয়েছে। প্রাইভেটের অর্থই কিন্তু এটা। মাস্টার কিন্তু কেউ কারো র্যাঙ্ক লাগাই দিতে পারে না, ঠিক আছে? সুতরাং আপনার পড়া আপনাকেই পড়তে হবে, আমরা জাস্ট একটু গাইড দেবো, বা এই যে এই সময়টা আপনি এখানে ব্যয় করতেছেন এটা আপনার কাজে লাগতেছে। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে আপনার এই আইনের 28 ধারায় বলতেছে মিথ্যা অভিযোগ দায়ের করার দণ্ড। মিথ্যা অভিযোগের শাস্তি কিন্তু অনেক আইনে আছে, যেমন নারী শিশু 17 ধারায় আছে, মানব পাচারের 15 ধারায় আছে, তারপর আছে আপনার যৌতুক নিরোধ আইনের আছে আপনার 6 ধারায় আছে। হ্যাঁ, তারপর আছে আপনার ওই বাল্য বিবাহ নিরোধ আইনের 6 ধারায় আছে। আর এই আইনের আপনাকে 28 ধারায় আছে মিথ্যা অভিযোগের শাস্তির কথা। তো আপনি কেউ কোনো অপরাধ করেনি, তার নামে আছে আপনি এই আইনের অধীনে মিথ্যা মামলা অভিযোগ দায়ের যদি আপনি করেন ক্ষতি সাধনের জন্য, শেষে ন্যায্য বা আইনানুগ কারণ না জানে জেনেও মামলা অভিযোগ করেন, তাহলে এ হবে একটি অপরাধ, এবং তার জন্য অভিযোগকারী দণ্ড, অভিযোগ দায়ের করেছে উক্ত ব্যক্তির মূল অপরাধটি যে দণ্ডে দণ্ডিত সেই দণ্ডে দণ্ডিত হবে। আপনি একজনের নামে যে হুদায় একটা মামলা করে দিলেন যে স্যার ও তো আমার নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করছে, আসলে সে পোস্ট করেনি, তো তার নামে আর একজন আইডি খুলে সে এটা পোস্ট করছে, কিন্তু নাম হইছে তার। তাহলে আপনি যে তাকে হয়রানিমূলক ভাবে আপনি এই কাজটা আপনি যে করছেন, তাহলে আপনি এই আইনের 28 ধারা মোতাবেক আপনি অপরাধী। তাহলে মিথ্যা হয়রানিমূলক মামলার শাস্তি কিন্তু অনেক আইনেই আছে, সেটা আমি আবার বলি। যেমন নারী শিশুর 17 ধারায় আপনার আছে, মানব পাচারের 15-তে আছে, পর্নোগ্রাফি 13-তে আপনার আছে, এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের 88 আপনার আছে। হ্যাঁ, যদি ব্রিটেনে প্রশ্ন আসে এরকম একটা যে কোন কোন আইনে মিথ্যা অভিযোগ মামলার শাস্তি আছে লেখো, তখন এই বিভিন্ন আইনের ধারাগুলো সংক্ষেপে আপনাকে লিখতে হবে। আচ্ছা, 29 ধারায় বলতেছে যে কোম্পানি কর্তৃক সংগঠিত অপরাধ, এগুলো দরকার নাই, 29 দরকার নাই। 30, ক্ষতিপূরণের আদেশ দেওয়া। ক্ষতিপূরণের আদেশ দেওয়া এখানে বলতেছে যে কোনো ব্যক্তি এই অধ্যাদেশের অধীনে কোনো অপরাধ করলে ট্রাইব্যুনাল সৃষ্ট ক্ষতির সমতুল্য অর্থ বা তদ বিবেচনায় অর্থ আরোপিত ক্ষতিপূরণ আদেশ প্রদান করতে পারবে। অর্থাৎ বলতেছে যে অধ্যাদেশের অধীনে কোনো অপরাধ করলে ট্রাইব্যুনাল সৃষ্ট ক্ষতির সমতুল্য অর্থ বা তদ বিবেচনায় উপযুক্ত অর্থ ট্রাইব্যুনাল কর্তৃক আরোপিত জরিমানা হতে জরিমানার অতিরিক্ত অর্থ ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদেশ দেয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় ইলেকট্রনিক মাধ্যমে, মনে করো তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা টোপ মারি নিয়ে এনেছো বিকাশের মাধ্যমে, আমি মামলা করলাম তোমার নামে। টোপের মামলা কয় ধারা জানেন নাকি? টোপের মামলা হয় হচ্ছে আপনার 406, 420 টোপের মামলা হয়। তো আমি এই এই প্রতারণা করে যেহেতু তুমি আমার কাছ থেকে এই টাকাটা তুমি নেছো, তাহলে হচ্ছে তুমি এই কত ডিজিটাল নিরাপত্তা আইনের হচ্ছে তুমি হচ্ছে এই কয় ধারা অপরাধ করছো বলে গণ্য হবে? হ্যাঁ, বলো কয় ধারা ভাই? 22 ধারায় তুমি অপরাধ করছো বলে গণ্য হবে। 22/27 ধারা, সহায়তা ধারা 27 ধারা অপরাধ করছে। তাহলে এইখানে আমি যখন ইলেকট্রনিক এই সাইবারে মামলা করবো যে আমার কাছ থেকে টোপ মারি টাকা নেছে, তখন আদালত এই তাকে যে শাস্তি দেবে, পাশাপাশি আমি যে টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি আমারও অর্থ দেওয়ার জন্য আদালত নির্দেশ দেবে, এই কথাই আপনাকে বলতেছে যে টাকা ফেরত দাও তার। 31 ধারা অপরাধের তদন্ত এবং বিচার, এই ধারাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই আইনের অধীনে অপরাধের তদন্ত কার্যক্রম কিভাবে সংগঠিত হবে সেই কথা আপনাকে বলতেছে এই আইনের এই 31 ধারায়। 31 ধারাটা রিটেনের জন্য আমরা একটু মুখস্থ রাখবো। 31-এর তদন্ত এবং তদন্ত কার্যক্রম, আর 32-এ আছে তদন্তের সময়সীমা। সময়সীমা ওটা ঠিক আছে, দেখি। আমরা আজকে এটা শেষ করবো নাকি ভাই? রাখার দরকার নাই, শেষ করি, আল্লাহ ভরসা। অনেকে মনে হয় বিরক্ত হচ্ছে না, আমি পড়াই আমি বিরক্ত হই না, আরেকজন বিরক্ত হয়, তাহলে কেমনে হবে? বিরক্ত হচ্ছেন আপনারা নাকি? বিরক্ত হওয়া যাবে না, পরিশ্রম করলেই সফলতা আসবে। আচ্ছা, 31 ধারায় আপনাকে বলতেছে তদন্ত কার্যক্রমটা কিভাবে করবেন। বলতেছে এই আইনে তদন্ত কার্যক্রম করবে কিটা ভাই? করবে হচ্ছে এসআই পদের নিম্নে নয় এমন অফিসার হচ্ছে এই আইনের অধীনে তদন্ত করবে। এবং বলতেছে যে আপনার বলতেছে যে উপধারা একে যাই থাকুক না কেন, কোনো মামলার প্রারম্ভে বা তদন্তের যে কোনো পর্যায়ে যদি প্রতীয়মান হয় যে উক্ত মামলার সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত দল গঠন করা প্রয়োজন, তাহলে তদন্তকারী সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এজেন্সির সমন্বয়ে একটি যৌথ তদন্ত দল গঠন করতে হবে। অর্থাৎ ট্রাইব্যুনাল যদি মনে করে মানে সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি যৌথ তদন্ত দল গঠন করা দরকার, সেই ক্ষেত্রে এই বলতেছে যে আপনার তদন্তকারী সংস্থা, ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এজেন্সির সমন্বয়ে একটি যৌথ তদন্ত দল এখানে গঠন করতে হবে। তবে এই আইনের 21, 25 এবং 26, 21-এ ডিজিটাল জালিয়াতি, 25-এ
যৌন হয়রানি। 26-এ আপনাকে বলতেছে ধর্মীয় উস্কানি। ধর্মীয় উস্কানি, এই অপরাধে বর্ণিত অভিযোগের মামলা যদি দায়ের হয়, মামলা দায়েরের এমসিকিউ কয় ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে উক্ত মামলার নথিপত্র প্রযোজ্য ক্ষেত্রে আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট আমলি আদালতে নিকট উপস্থাপন করতে হবে। অর্থাৎ এই আইনের 21, 25 এবং 26, অর্থাৎ ডিজিটাল জালিয়াতি, ডিজিটাল এই মানে যৌন হয়রানি এবং ডিজিটাল এই ধর্মীয় উস্কানি, এই ধরনের অপরাধ যখন আসবে, তখন মামলার আয়ু কি করবে? 24 ঘন্টার মধ্যে প্রাথমিক তার সাক্ষ্য প্রমাণ সহকারে নিকটতম আমলি আদালতে ওই আসামিদেরকে বা ওই সাক্ষ্য প্রমাণকে আদালতে হচ্ছে আপনার কি করবে? উপস্থাপন করবে। এখানে বলতেছে যে অধীনে নথি প্রাপ্তির 24 ঘন্টার মধ্যে আসামি ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের অভিযোগ সহ নথি এবং পারিপার্শ্বিক সকল বিষয় বিবেচনা করে এবং সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি কিংবা তার আইনজীবী বক্তব্য যদি তা থাকে শ্রবণ করে অভিযোগের ভিত্তিতে অভিযোগটি বিষয়ের তদন্তের নির্দেশ প্রদান করবে এবং অভিযোগের ভিত্তি না থাকলে কারণ লিপিবদ্ধ করে অভিযোগটি খারেজ করে দেবে এবং প্রযোজ্য ক্ষেত্রে আটক ব্যক্তি তাৎক্ষণিকভাবে মুক্তির নির্দেশ এখানে বেসিক্যালি আপনার দিয়ে দেবে। অর্থাৎ রিটেনে প্রশ্ন আসতে পারে যে কোন কোন অপরাধের বিচার বা কোন কোন অপরাধের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে নথিপত্র আদালতে প্রেরণ করতে হয় এই সাইবার সুরক্ষায়। তাহলে এই 21 ধারা, 25 ধারা এবং 26 ধারার অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ যদি আসামি থাকে, এইগুলো সহকারে আপনাকে আমলি আদালতে প্রেরণ করতে হবে। আমলি আদালত এগুলো পর্যালোচনা করে যদি দেখে যে না, এখানে অপরাধী অভিযুক্ত না। ইন্সপেক্টরশিপ গাইড পড়বো ভাই, আমরা পড়তেছি তো, পড়বো। তোমরা আমাকে আমাকে তো চাপ দিয়ে লাভ নাই, আমি তো আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করি। সর্বোচ্চ চেষ্টা করি না, সর্বোচ্চ চেষ্টা, এটা যারা বিবেকবান ব্যক্তি তারা বুঝবেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি কিনা। সর্বোচ্চ চেষ্টা করতেছি। ইন্সপেক্টরশিপ গাইড পড়তে 2 দিন লাগবে, বেশি দিন লাগবে না, প্রশ্ন গ্যাসাং গ্যাসাং ধরলে শেষ হয়ে যাবে, আমি পড়াবো, কথা বলেন না। তো এখানে কি করবে? 24 ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে উপস্থাপন করতে হবে এবং সংক্ষুব্ধ পক্ষের ও আইনজীবীর কথা সে শুনবে আদালত, ট্রাইব্যুনাল, এবং উকিলের কথা শুনবে। শুনে যদি মনে করে না অভিযোগটির বিষয়ে তদন্তের যদি মনে হয় তদন্তের নির্দেশ দেবে এবং অভিযোগের কোনো ভিত্তি না থাকলে অভিযোগটি তাৎক্ষণিকভাবে কারণ লিপিবদ্ধ করে মানে খারিজ করে দেবে এবং যদি কোনো ব্যক্তি আটক থাকে তাৎক্ষণিকভাবে তাকে মুক্তির আদেশটা প্রদান করবে। এই হচ্ছে এই আইনের 31 ধারা। 32 ধারা আপনাকে বলছে তদন্তের সময়সীমা। হ্যাঁ, বলতেছে এই আইনের অধীনে তদন্তের অপরাধ তদন্তের দায়িত্ব প্রাপ্তির 90 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 90 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে অতিরিক্ত 15 দিন সময় পাবে। এরপরে যে যদি তিনি শেষ করতে না পারেন, সেই ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করে ট্রাইব্যুনালকে জানালে 30 কার্য দিবসের মধ্যে আছে এই তদন্ত আপনাকে শেষ করে ফেলতে হবে। এবং তদন্তকারী অফিসার কোনো তদন্ত কার্য প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সম্পূর্ণ করতে যদি ব্যর্থ হয়, তাহলে ট্রাইব্যুনাল তদন্তের সময়সীমা যুক্তিসঙ্গত সময় বৃদ্ধি করতে পারবে। অর্থাৎ মনে করেন যে টোপের মাধ্যমে বিকাশ থেকে টাকা নিয়ে নিয়েছে কেউ, তাহলে এই তদন্ত শেষ করতে হবে কয়দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে না পারলে তখন কয়দিন? আরো 15 দিন সময় তদন্তকারী কর্মকর্তা পাবে। তারপরেও যদি না পারে, যথাযথ কারণ লিপিবদ্ধ করে ট্রাইব্যুনালকে অবগত করলে আপনি আরো 30 কার্য দিবসের মধ্যে তদন্ত আপনি শেষ করে ফেলতে পারবেন। এই হচ্ছে আপনার ক্ষমতা এখানে দেশে বা আইনগত পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে বেসিক্যালি পেলাম 31-এ পুলিশের তদন্ত, ঠিক আছে, 32-এ তদন্তের সময়সীমা, 31-এ তদন্ত, 32-এ পুলিশের তদন্তের সময়সীমা। আবার বলি, 31-এ তদন্ত, 32-এ পুলিশের তদন্তের সময়সীমা, 33-এ আপনাকে বলতেছে তদন্তকারী অফিসারের ক্ষমতা কি। তদন্তকারী অফিসারের ক্ষমতা কত? 33। এখানে বলতেছে যে এই অধ্যাদেশের অধীনে কোনো অপরাধ তদন্তের ক্ষেত্রে তদন্তকারী অফিসারের নিম্নবর্ণিত ক্ষমতা থাকবে: কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, তারপরে কম্পিউটার নেটওয়ার্ক বা ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক নেটওয়ার্ক বা কম্পিউটার তথ্য উপাত্ত, রিমুভেবল ড্রাইভার বা অন্য কোনো সংরক্ষণ করা হয়েছে তার নিজের নিয়ন্ত্রণ নিতে পারবে। অর্থাৎ এই আইনের অধীনে কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে, এই যে ডিভাইসে সাধারণত অপরাধ সংঘটিত হয়েছে, এগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবে। এরপরে বলতেছে কোনো ব্যক্তি সংস্থার নিকট হতে তথ্য উপাত্ত সরবরাহ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারবে। বিকাশে কয় টাকা লেনদেন হয়েছে, বিকাশে নাহিদের কাছে পুলিশের এসআই ফোন দিতে পারবে যে বিকাশে লেনদেন হয়েছে কিনা। অর্থাৎ অন্য কোনো বলতেছে যে আপনার এই কি কয়, এই তথ্যপত্র সংগ্রহ করতে পারবে। এবং এই এই আইনের উদ্দেশ্যে
পূরণকল্পে মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় অন্যান্য কার্যাবলী সে সংরক্ষণ করতে পারবে। এবং এখানে আরো বলতেছে যে বিশেষজ্ঞের মতামত সে নিতে পারবে। এরপরে আরো বলতেছে যে এই আইনের উদ্দেশ্য মহাপরিচালক সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিষয়ে আন্তর্জাতিক মানের সনদধারী বিশেষজ্ঞ ব্যক্তিকে তদন্তের আলামত সংগ্রহ এবং তদন্ত পরিচালনার তদন্তকারী অফিসারকে সহায়তার জন্য নিযুক্ত করতে পারবে। এবং এখানে আরো বলতেছে যে তদন্তকারী অফিসার এই অধ্যাদেশের অধীনে কোনো অপরাধ তদন্তের ক্ষেত্রে জব্দকৃত নিয়ন্ত্রণাধীন আলামতের বিষয়ে সংশ্লিষ্ট আদালতকে অনতিবিলম্বে অভিহিত আপনার করবে। এই হলো তার ক্ষমতা। তাহলে কি ক্ষমতা, আমি একটু সামারি করি। এক নম্বর ক্ষমতা হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইসে অপরাধটি সংঘটিত হয়েছে এই ইলেকট্রনিক ডিভাইসটি তদন্তকারী কর্মকর্তা তার নিয়ন্ত্রণে নিয়ে নেবে। দুই নম্বরে বলতেছে মামলা তদন্তের স্বার্থে আছে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য সে উদ্যোগ গ্রহণ করতে পারবে। তিন নম্বরে আপনাকে বলতেছে যে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা সে গ্রহণ করতে পারবে। চার নম্বরে আপনাকে বলতেছে যে বিশেষজ্ঞদের মতামত সে নিতে পারবে। পাঁচ নম্বরে আপনাকে বলতেছে যে বা 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 ইয়া 5 নম্বরে আর কিছু বলে নাই, মানে মূলত বিদেশিদের সহায়তা নেওয়া যাবে। আর এখানে আরো বলতেছে যে আপনার এই তদন্তকারী অফিসার এই অধ্যাদেশের অধীনে তদন্তের ক্ষেত্রে জব্দকৃত এবং তার নিয়ন্ত্রণাধীন আলামত এর বিষয়ে সংশ্লিষ্ট আদালতকে অনতিবিলম্বে অভিহিত করবে। এই হলো তার ক্ষমতার কথা, এই 33 ধারায় বলতেছে। ঠিক আছে, 33। 34 ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি, আর 35 ধারায় আছে বিনা পরোয়ানায় তল্লাশি। হ্যাঁ, অর্থাৎ এই তল্লাশির কথা কিন্তু পরীক্ষা আসে। যেমন মাদকের 23-এ বিনা পরোয়ানায় তল্লাশি আছে, পর্নোগ্রাফির 6 ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি আছে। আহ, ঠিক তেমনি 34-এ পরোয়ানা নিয়ে তল্লাশি, আর 35 আছে বিনা পরোয়ানায়। প্রশ্ন আসতে পারে সাইবার নিরাপত্তা আইনে বিনা পরোয়ানায় তল্লাশি লেখো। হ্যাঁ, যেমন মানব পাচারের 19 ধারায় আছে আপনার তদন্ত। হ্যাঁ, 20 ধারায় আছে তল্লাশির নিয়ম, 20 ধারায় তল্লাশির নিয়ম। ডিউটি আছে, ডিউটি চলে যান, সমস্যা নাই, আমরা পড়ি। প্রচুর পড়তে হবে, পড়তে পড়তে শহীদ হতে হবে, র্যাঙ্ক লাগাতেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে না? আমার ঘুমায় না রাত্রে, টেনশন লাগে, বুঝছেন? আমি তো আল্লাহ রহম করুক, আল্লাহ জন্য পার করি নাই আমাদের, তাই না? আবেদন সবাই করছেন? আবেদনের গল্প কিন্তু রাত্রে কিন্তু গতকাল বলছিলাম, আবেদন আগে আগে করে দেন ভাই। আবেদন কিন্তু আপনি অনেক ভালো স্টুডেন্ট, বাট ব্যস্ততার কারণে দেখবেন মন থাকে না, আপনি আবেদন করতে ভুলে গেছেন। এরকম নজির কিন্তু আমার কাছে আছে। লাস্টে সে পরীক্ষা দিয়ে টিএসআই র্যাঙ্ক লাগাইছে কোন রকম আবেদন গ্রহণ করাইয়া। ঠিক আছে, তো এটা মাথায় ঢুকবেন যে আবেদনটা আগে আগে আমরা করে ফেলি। আচ্ছা, 34-এ হচ্ছে পরোয়ানা নিয়ে তল্লাশি। 34-এ বলতেছে যে পরোয়ানা নিয়ে তল্লাশি। এখানে আপনাকে বলতেছে যে পুলিশ অফিসারের এইরূপ বিশ্বাস করার যদি হচ্ছে কারণ থাকে যে কোথাও কোনো বা মানে এই আইনের অধীনে সংগঠিত কোনো অপরাধের দ্রব্যবস্তু আলামত আছে বা অপরাধ সংগঠনের সম্ভাবনা আছে, সেইখানে সে প্রবেশ করবে। তারপরে হচ্ছে আপনার এই এইখান তথ্যপত্র এগুলো সংরক্ষণ করবে এবং তার বার্তা যোগাযোগ এগুলো সৃষ্টি করবে। বেআইনি যে যে বিষয়গুলো এখানে হয়েছে, সেখানে হচ্ছে আপনার এই কি করবে, আপনার এই আরে কি কয়, এই তথ্য হচ্ছে যে কোনো তার বার্তা বা ইলেকট্রনিক যোগাযোগ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এগুলো তল্লাশি করে হেফাজতে নিতে পারবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ হলো 34 ধারা। 35 ধারা বিনা পরোয়ানায় তল্লাশি। বিনা পরোয়ানায় তল্লাশি 35 এবং মাদকের 23 একই কথা, অর্থাৎ ওই কথাটা এখানেই তুলে দিয়েছে। অর্থাৎ কি করবে, যদি দেখে যে আইনের অধীনে তদন্তকারী কর্মকর্তা কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে তিনি সেখানে প্রবেশ করবে, দরজা জানলা ভাঙে প্রবেশ করতে পারবে। কোনো তথ্যপত্র পাইলে সেগুলো হচ্ছে আপনার জব্দ করবে। তারপরে কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করলে তার দেহ তল্লাশি করবে, তাই সেই ব্যক্তিকে প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবে। এরপরে বলতেছে যে তল্লাশি করার পর পুলিশ অফিসার তল্লাশি পরিচালনার প্রতিবেদন ট্রাইব্যুনালের নিকট অনতিবিলম্বে দাখিল করবে। এরপরে বলতেছে যে কোনো ব্যক্তি গ্রেপ্তার করার পর বাংলাদেশ সংবিধানের 33 নং অনুচ্ছেদ অনুযায়ী অনতিবিলম্বে বা যাতায়াতের সময় ব্যতীত অনধিক 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট হচ্ছে সে হাজির করবে। এই হচ্ছে আয়ুর ক্ষমতা, মানে কাজ। ঠিক আছে কিনা? তাহলে আয়ুর ক্ষমতা কিন্তু 33 না, আয়ুর ক্ষমতা কিন্তু 33-এ এগুলো সংরক্ষণ করবে, 34-এ পরোয়ানা নিয়ে তল্লাশি করবে, 35-এ বিনা পরোয়ানায় আয়ু তল্লাশি করতে পারে, 8 ধারা আয়ু আয়ু তথ্যপত্র ব্লক করার জন্য মানে মহাপরিচালককে অনুরোধ করতে পারে। ঠিক আছে কিনা? এইগুলো কিন্তু সব আয়ুর ক্ষমতা। ঠিক আছে।
আচ্ছা, এই আইনের 43টা দেখেন, 43-এ আপনাকে বলতেছে যে ওই সাক্ষ্যগত মূল্য, অর্থাৎ অন্য আইনে ভিন্নতা যাই হোক না কেন, এই অধ্যাদেশের অধীনে প্রাপ্ত সংগৃহীত কোনো ফরেনসিক প্রমাণ বিচার কার্যক্রমে সাক্ষ্যগত মূল্য আপনার বহন করবে। এই হচ্ছে আপনার 43 ধারা। তাহলে মোটামুটি আমরা একটু এগুলো দেখলাম, আশা করি বুঝছেন, এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই ইনশাল্লাহ। তাহলে আমরা এই আইনের বিশেষ করে 7 ধারা, 8 ধারা এবং এই 17 থেকে আপনার এই 35 এবং 43 প্রতিটা ধারা আমরা সূচির মতো করে আজকে দিনের মধ্যে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? আমরা কি এখন পড়বো? কিছু প্রশ্ন দেখবো, প্রশ্ন ইন্সপেক্টরশিপ গাইডের আজকে থাকবে। আচ্ছা থাক, একটা এনি পড়লাম থাক। আর আজকে রাত্রে আবার ক্লাস আছে সন্ধ্যা 7টা 30। আর তেই তোমরা এই যে করনি কেন, পরীক্ষা দিচ্ছ না কে ভাই? মডেল টেস্টের প্রশ্ন পাওনি? তোমাদের গ্রুপে দিছি। সবাই সবাই এই মডেল টেস্টটা পরীক্ষা দেন। মডেল টেস্ট 6-এর প্রশ্ন গ্রুপে দেওয়া আছে, দেখেন। যা পারেন প্রয়োজনে শুধু ধারাগুলো লেখেন, লিখতে তো হবে, না লিখলে কিন্তু বিপদ। লেখেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কেউ কিছু বলবেন?